ইনশাল্লাহ। আচ্ছা, আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো। আজকে মূলত আমরা সরলরেখার সমীকরণ শুরু করবো। গতদিন তো আমরা ঢাল পড়াইছি না, তো তার আগে তোমাদের ছোটবেলার একটা জিনিস পড়াবো আমরা। এটা হচ্ছে ইকুয়েশন সলভিং। তোমরা যে কি কি করছিলা বলো তো? ইকুয়েশন সলভিং কিভাবে করছিলা? প্রতিস্থাপন নিয়মের মাধ্যমে করছো, আর কি নিয়মে করছো? অপরায়ণ করছো। তো আমরা আজকে তোমাকে ওই জিনিসটা আবার একবার করায় দেখাবো, এবং কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে ওই ইকুয়েশন সলভিং এর ব্যাপারটা কোথায় মিলে এইটা তোমাকে আমরা দেখাবো। এবং যাতে তোমরা আমাকে অজুহাত না দিতে পারো যে আমি ইকুয়েশন সলভ করতে পারতেছি না, ওই জন্য আমরা আগে তোমাকে একটু দেখাই দেবো। পুরা সরল রেখাতে যতগুলো তুমি ইকুয়েশন বের করতে যাবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তোমাকে ইকুয়েশন সলভিং করা লাগবে। মানে আমরা তোমাকে দেখাবো যে সরল রেখার পার্টটুকু এতটুকু, আর বাকি যে পার্টটুকু থাকতেছে দেখা যাচ্ছে সবকিছু হচ্ছে ইকুয়েশন সলভিং। ওই জন্য আমরা এটা তোমাকে পড়াবো, ছোটবেলার জিনিস হলেও। এটা প্রথমে শুরু করবো আমরা, দেন আমরা সরলরেখার একটা মাত্র ইকুয়েশনই আমরা শিখবো। ওইটা হচ্ছে যে এইটা। তোমাদের কারো মনে পড়ে এটা কি? মনে না পড়লেও সমস্যা নাই, আমরা আমাদের মতো করে এটাকে তৈরি করে নিব, দেন আমরা এটা পড়াবো। ওকে, আজকের ক্লাসটা খুবই সোজা হতে চলতেছে। আজকের কেন, আগামী কয়েকদিনের ক্লাসগুলো খুব সোজা হবে। তোমরা যদি জাস্ট নর্মালি একটু এখানে মনোযোগী হও তাহলে দেখবে সব পারতেছো। ওকে, আর কোনো কিছু মিস করো নাও। চলো আমরা ইকুয়েশন সলভিং একটু করি। আমাদের এক নাম্বার কোশ্চেন দেখো, এখানে কিছু ইকুয়েশন সলভ করতে দেওয়া আছে। তো ইকুয়েশন সলভের ওখানে দেখো, ইকুয়েশন সলভিং এর পরে দেখো একটা কথা লেখা আছে, সাইমultaneous ইকুয়েশন লেখা আছে। আগে বলো তো এইটা মানে কি? প্রথম কথা হচ্ছে সাইমultaneous ইকুয়েশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে যখন এক বা একাধিক সমীকরণ একই চলক নিজেদের মধ্যে শেয়ার করে তাদেরকে সাইমultaneous ইকুয়েশন বলে। যেমন আমি তোমাকে কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার কাছে দুইটা চলক আছে, একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক কি বলতো ওয়াই। এখন আমি যদি এদের মাধ্যমে ইকুয়েশন লেখা শুরু করি, লিখতে পারবো না আমরা ইকুয়েশন? ধরো আমি বলতেছি যে হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y ইজ ইকুয়াল হচ্ছে 5। এইটা একটা ইকুয়েশন না? ধরো আমি আর একটা ইকুয়েশন লিখতেছি, ধরো না হচ্ছে 4x প্লাস হচ্ছে 7y ইজ ইকুয়াল মনে করো হচ্ছে 11। হয়েছে? কয়টা ইকুয়েশন লিখলাম এখানে আমরা বলতো? দুইটা। দেখো তো এই দুটা ইকুয়েশন নিজেদের মধ্যে কি চলক শেয়ার করেনি? খেয়াল করে দেখো, এদের চলক অ্যাকচুয়ালি কে বলতো? এক্স এবং ওয়াই না? দেখো এখানেও এক্স আছে, ওয়াই আছে, এখানেও এক্স আছে, ওয়াই আছে। বুঝতেছো বিষয়টা? কিন্তু এইটা কি দেখো তো, যে 2a প্লাস 5b ইজ ইকুয়াল হচ্ছে 10। বলতো এদের সাথে কি ও সাইমালটেনিয়াস ভাবে আছে? না, ওর সাইমালটেনিয়াস ইকুয়েশন না, এদের সাথে না। ও আবার এদের সাথে কিন্তু ইকুয়েশনে বলা যেতে পারে যে এরা আবার সাইমালটেনিয়াস ইকুয়েশন। কে কোন চলক শেয়ার করতেছে এরা বলতো? এ এবং বি কে শেয়ার করতেছে এরা। আমি পুরো কথা বোঝাতে পারতেছি? যদি তুমি এটা বলতে পারো যে আমার নির্দিষ্ট কিছু চলককে এগুলো ইকুয়েশন কি করতেছে বলতো? শেয়ার করতেছে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি বলতো? সাইমালটেনিয়াস ইকুয়েশন। এখন আমি বলি শোনো, চাইলে এদেরকেও সাইমালটেনিয়াস ইকুয়েশন বলা যেতে পারে। কিভাবে? কিভাবে ভাইয়া? আমি কি এটা বলতে পারি না যে এখানে 0 ইন্টু এক্স আছে প্লাস 0 ইন্টু ওয়াই আছে? লেখা এখানে ছোট হয়ে গেল, বাট ঘটনা এরকম না। ধরো এ টেনে পারে না থাকুক, পরে দিচ্ছি। ধরো আমার এরকম আছে যে 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 10 আছে। এবার কি মনে হচ্ছে শেয়ার করেনি এরা? তারা কিন্তু সাইমালটেনিয়াস ইকুয়েশন এভাবে বলা যায়। তার মানে তুমি দেখাই যে বলবা যে সাইমালটেনিয়াস ইকুয়েশন না, বিষয়টা এরকম না। দেখবা যে চলক শেয়ার করতেই পারে। আপাত দৃষ্টিতে কিন্তু এক্স ওয়াই দেখা গেছিল না, কিন্তু দেখো তার সহগ কত হয়ে গেছে বলতো? 0। আপাত দৃষ্টিতে এখানে কি এ বি দেখা যাচ্ছে না, কিন্তু বলতে পারো তো যে 0 ইন্টু এ প্লাস 0 ইন্টু বি, বলতে পারো তুমি এটা? তার মানে এরাও সাইমালটেনিয়াস ইকুয়েশন। সবগুলোকে কনভার্ট করে নিতে। হ্যাঁ, এইটা বুঝো, তুমি চাইলে সবগুলোকে কনভার্ট করে নিতে পারো। যেমন তাহলে তো কালকে তোমরা এটা না মারামারি করবা যে ভাইয়া আমার একটা ইকুয়েশন ধরো এখানে, এগুলো তোলা লাগবে না, রিল্যাক্স, তোলা লাগবে না, জাস্ট দেখো, দেখলেই হবে। ভাই আমার একটা ইকুয়েশন আছে এরকম, তাই আমার আর একটা ইকুয়েশন আছে যে এরকম যে y ইজ ইকুয়াল 0। এরা কি সাইমালটেনিয়াস ইকুয়েশন? তুমি তো যদি বানায় নিতে না পারো তাহলে তুমি তো বলবা যে এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন না, কারণ x শুধু y কে সহ শেয়ার করছে, x কে তো শেয়ার করেনি। বানানো যাবে না? আমি চাইলে বলতে পারি না যে এটাও করা যাবে 0 ইন্টু কত বলতো? x। বুঝাতে পারতেছি? যদি কেউ না থাকে তার মানে তার সহগ 0। বুঝতে পারতেছি? বলো তো এখানে y এর সহগ কত? 1, আর x এর সহগ কত তাহলে বলো তো? 0। তারপরে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য আমরা কিছু পদ্ধতি শিখছিলাম। কি কি পদ্ধতি বলো দেখি? ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, এবং আমরা নতুন শিখলাম কি বলতো? ম্যাট্রিক্স পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি। চাইলে তো ওদের মাধ্যমে দেখে সলভ করা যায়। তা আমাদের ক্যালকুলেটরে একটা অপশন দেওয়া আছে,
একটা অপশন দেওয়া আছে তোমাদের, যে কারো ক্যালকুলেটরে যাবা, এখন যাওয়ার দরকার নাই, টাইম ওয়েস্ট করার দরকার নাই, আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটরে তোমরা যদি ইকুয়েশন মোডে যাও, তাহলে ওখানে দেখবা দুইটা অপশন তোমার কাছে অবশ্যই থাকবে, কোনো থাকে দুটো থাকে, কোনোটা তিনটা থাকে। যেমন সিডাব্লিউ তে দেখবা হচ্ছে তিনটা অপশন আছে, একটা দেওয়া হচ্ছে পলিনোমিয়াল, খেয়াল করে দেখবা, একটা হচ্ছে পলিনোমিয়াল, আর একটা দেওয়া আছে দেখবা সিমুল ইকুয়েশন। কেউ যায় দেখো, আছে সিমুল ইকুয়েশন লেখা আছে। অ্যাকচুয়ালি সিমুল ইকুয়েশন মানে আমরা বোঝা যাচ্ছিল সাইমultaneous ইকুয়েশন, যেখান থেকে শুধুমাত্র সিমুল নিয়ে নিছে, আর পরে এগুলো নিতে পারেনি। ওকে, এই পুরো কথাকে আমি বুঝাতে পারতেছি। তার মানে তুমি চাইলে কিন্তু এদেরকে ক্যালকুলেটরে কি করতে পারো বলতো, সলভ করতে পারো। এরপর থেকে আমি তোমাকে বলবো যে ভাইয়া এই দুটো ইকুয়েশন আমাকে সলভ করে দাও, উত্তর বলো, এক্স এবং ওয়াই এর মান বলো, তোমরা কি আমাকে বলতে পারবে না? এখন কি তোমরা প্রতিস্থাপন করবা না অপনয়ন করবা? ক্যালকুলেটরে দিবা, বুঝুনি? ক্যালকুলেটর তোমাদের হাতে নাই, সরকার দেয়নি, দিছে। এদেরকে চাইলে তুমি সলভ করতে পারো। আচ্ছা একটা কাজ করি, চলো আমরা একটা ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করি, আমি তোমাদের বলতেছি। তোমরা একটা কাজ করো, সবাই ইকুয়েশন মোডে যাও, দেখি একটু যাও, ইকুয়েশন মোডে যাও। আমি কি বলছি, বেশি কথা বলাই না, কি বলছি? ইকুয়েশন মোডে যাও, ওখানে যে সিমুল ইকুয়েশন এটা কি দেখতে পাচ্ছ, তাদের আছে দেখতে পাচ্ছ, ওখানে যাও। ওখানে গেলে দেখো কিরকম একটা স্ক্রিন আসবে বলো দেখি। যে এইটা তোমার ক্যালকুলেটর স্ক্রিন হয়, তাহলে ঘটনা হবে এরকম। দেখো যে এখানে একটা বক্স থাকবে, তার সাথে কি থাকছে আচ্ছা বলো তো, এক্স না? ক্যালকুলেটর দেখছো? প্লাস আর একটা বক্স থাকবে, সাথে কথা বলো তো, ওয়াই ইজ ইকুয়াল একটা বক্স না? ভালো করে দেখো, তোমাদের কি আসেনি এগুলো? আসেনি? ওকে, তাহলে আননোন যাও, এখানে এই কোশ্চেনে আননোন কয়টা বলো? চলক কয়টা বলো? দুইটা না? যাও আননোনে যাও। আল্লাহ, অন্ধের কি যেন লাঠি না যষ্টি বলে না, এখন আমি তাই হয়ে গেছি। মানে হ্যাঁ, মানে বলা লাগছে 2 নম্বর ইয়াতে যাও, আননোনে যাও, হয়েছে এই পর্যন্ত হয়েছে। আমি তো মনে নাই ভাই, আমার কাছে তো নাই কিছু। আচ্ছা, তোমরা কি এরকম স্ক্রিন পাইছো? আচ্ছা, আর একটা তাহলে এরকম থাকবে না বলো তো? আছে, খেয়াল করে দেখছো তো? তুমি তাহলে ইনপুট দিতে পারবা কি কি বলো তো? এক্স এর সহগ, ওয়াই এর সহগ ইনপুট দিতে পারবা না? কনস্ট্যান্ট পদ ইনপুট দিতে পারবা না? এই বাই দ্য ওয়ে একটা কথা বলো তো, কনস্ট্যান্ট পদ তার মানে ইকুয়ালের পরে রাখা লাগবে, ইকুয়ালের পরে না রাখলে কিন্তু হবে না, এটা ইনপুট দিলে কিন্তু ভুল হবে, বুঝতেছো বিষয়টা? ফরম্যাট দেখো, যেই দেবী যেই ফুলে তুষ্ট, এই কথা তোমরা শোনোনি? এখন ওরা যদি চাচ্ছে যে কনস্ট্যান্ট পদকে আমি এই পাশে রাখবো, পারবা কি পারবা না বলো? তাহলে A4 এর পারে রাখবা, এই বলো A4 এর পারে রাখবা, কি করবা? ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে বলো? তাহলে এটা দেখো ইজ ইকুয়াল -4। আচ্ছা দেখি তোমরা পারো কিনা। এই ইকুয়েশনটা আমি এখানে কি করবো বলো তো? ইনপুট দেবো, দেওয়া যাবে? তাহলে এক্স এর সহগ কত বলো দেখি? 2। তাহলে এই জায়গায় এখন আমাদের কি ইনপুট দেওয়া লাগবে বলো তো? 2। আচ্ছা, এই জায়গায় কত ইনপুট দেবে? তাহলে এই জায়গায় একটা -3 ইনপুট দিয়ে দাও, তো -3, আর এখানে কত দেবো বলো তো? -4। দেখো তো দিতে পারো কিনা। আচ্ছা, পরেরটা ইনপুট দাও দেখি, এখানে কত দেওয়া লাগবে? 1। এখানে কত দেওয়া লাগবে? 1। আর এখানে কত দেওয়া লাগবে বলো? 3। হ্যাঁ, তাহলে সলভ করলে কি আসছে বলো তো? x ইজ ইকুয়াল 1, y ইজ ইকুয়াল কত আসছে বলো তো? 2। এই তো তোমরা পারফেক্টলি ইকুয়েশন সলভ করা শিখে গেছো। এরপর থেকে তাহলে তোমাদের ইকুয়েশন সলভ আমি বলবো যে ক্যালকুলেটর কল লাগবে, তোমরা করে দিবা, পারবা? আচ্ছা, এটা তো টপিক না ভাইয়া, এটা তো টপিক না, হয়েছে? ক্যালকুলেটর রাখো, দয়া করে তোমরা ক্যালকুলেটর রাখো। কথা শোনো, এইটা হচ্ছে নরমাল অ্যালজেব্রাতে তোমাকে আমি বলতে পারি যে ইকুয়েশনটা কি কর বলো তো? সলভ করে দাও। কথা শোনো, অ্যালজেব্রাতে তোমাকে আমি কথা বলতে পারি, ইকুয়েশন সলভ করে দাও। বাট যখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়তেছি, যখন আমরা সরল রেখা পড়তেছি, তখন আমি তোমাকে কি বলবো? যদি তোমাকে আমি এটা বলি যে হচ্ছে ধরে নাও কোঅর্ডিনেট জিওমেট্রি, বা ধরে নাও আমি হচ্ছে সরল রেখায় পড়তেছি, সরল রেখার ক্ষেত্রে আমি তোমাকে কি বলবো? ঘটনা শোনো, তোমাদের যাদের ন্যূনতম আইডিয়া আছে, তোমরা জানো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখার ইকুয়েশন তোমরা পাবা, বা আমি আজকে দেখাবো না, সমস্যা নেই। এগুলো অ্যাকচুয়ালি এক একটা সরলরেখার ইকুয়েশন। আমি যদি এদেরকে গ্রাফে প্লট করি, তোমাদেরকে যদি বলি যে গ্রাফে প্লট করে দেখাও, তাহলে এরকম কিছু আসবে হয়তো, দেখবা এই একটা সরলরেখা আসতেছে, যে কোনো দিকে আসতে পারে, আমি জানি না কোন দিকে হবে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম একটা সরলরেখা আসতেছে, দেখবা আর একটা সরলরেখা আসতেছে, ধরো এরকম একটা আসবে, এটা কত আসবে? ধরে নাও x + y = 3, এরকম আসবে। অ্যালজেব্রাতে তোমাকে আমি বলতাম যে ভাইয়া এইটা একটা ইকুয়েশন, ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, এইটা 2 নাম্বার ইকুয়েশন, এদেরকে সলভ করে দাও।
তুমি অপনয়ন প্রতিস্থাপন কোনো কিছু করতে তো, করার পরে তুমি আমাকে উত্তর বলতে যে ভাইয়া এক্স এর মান আসছে 1, ওয়াই এর মান আসছে কত বলো তো 2। এই কথা তুমি আমাকে অ্যালজেব্রাতে বলতা, আজকে তুমি এবারে সলভ করলা ক্যালকুলেটর দ্বারা, ঠিক আছে। আচ্ছা, বাট যখন আমি তোমাকে সরল রেখাতে নিয়ে যাব, যখন আমি সরল রেখাতে তোমাকে আমি বলবো, তখন আমি বলবো এরকম কথা যে গ্রাফে এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখা কি দেওয়া আছে বলতো, ইকুয়েশন দেওয়া আছে। তোমরা আমাকে এই ছেদ বিন্দুটা বের করে দাও। বুঝানি বিষয়টা? তোমরা আমাকে এক্স এবং ওয়াই এর, আচ্ছা বলো তো বিন্দু মানে কি? তুমি যদি একটা পয়েন্ট বের করতে চাও তাহলে ওখানে কার কার মান লাগবে? ওখানে এক্স এর মান লাগবে এবং ওয়াই এর মান লাগবে না? তোমরা আমাকে এমন একটা পয়েন্ট, এমন একটা পি এক্স কমা ওয়াই বের করে দাও যেটা দ্বারা এই রেখাও যাবে, যেটা দ্বারা এই রেখাও যাবে। তার মানে ওই মান দ্বারা দুইটা রেখায় কি হবে বলতো, সিদ্ধ হবে। বাংলা কথাতে বা অ্যালজেব্রাতে এটাকেই বলা হয় সমীকরণ সমাধান করা। সমীকরণ সমাধান করার পরে তুমি কত পাইছিলা? 1 আর 2 পাইছিল না? তুমি এখানে এই দুটাকে সমাধান করলে, এখন তো আমরা সমাধান বলবো না, এখন আমরা কি বলবো জানো? ছেদ বিন্দু। তুমি আমাকে এই দুটা রেখার কি বের করে দাও বলো তো, ছেদ বিন্দু। তাহলে শোনো, সরল রেখাতে যখন আমি তোমাকে বলবো যে দুইটা সরল রেখার ছেদ বিন্দু বের করো, এটা মানে তুমি নরমালি কি বুঝবা? তুমি বুঝবা যে ভাইয়া দুইটা ইকুয়েশন দেওয়া আছে, তাদেরকে সলভ করে কার কার মান বের করা লাগবে, এক্স এর মান আর ওয়াই এর মান। আমি কি কথা বুঝাতে পারছি? পুরো জিনিস কি তুমি বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি এটাকে সলভ, আমি তোমাকে যদি বলতাম ভাইয়া এই ছেদ বিন্দু পি বের করে দাও, তাহলে তুমি কি করতা? তুমি ক্যালকুলেটরে যাইতা, এটা একটা সরলরেখা ইনপুট দিতা, এটা একটা সরলরেখা এখানে ইকুয়েশন হিসেবে ইনপুট দিতা, সলভ করে তোমাকে কি বলে দিত, এক্স এর মান ওয়াই এর মান, বলতো কিনা বলো? বলতো। তখন তুমি বলতা, আমাকে আর এক্স ওয়াই এর মান বলতা না, তখন তুমি বলতা যে ভাইয়া এই পয়েন্টটা এরকম, এই পয়েন্টটা হচ্ছে এরকম, এক্স এর মান কত 1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1, কত বলো তো 2। এই এতক্ষণ ধরে আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি, সরল রেখাতে তোমাকে সমাধান করতে বলবে না, সরল রেখাতে তোমাকে বলবে ছেদ বিন্দু নির্ণয় করো। তোমরা কি পারবা ছেদ বিন্দু নির্ণয় করতে? ওইখানে ছেদ বিন্দু নির্ণয় করতে বলাও যে কথা, অ্যালজেব্রাতে ইকুয়েশন সলভ করতে বলাও একই কথা। পুরো জিনিস কি তোমাদের মাথার মধ্যে ঢুকছে? সহজ বিষয় না এগুলা? তাহলে আসো আমরা আরো কয়েকটা ইকুয়েশন সলভ করি, দেখি তোমরা পারো কিনা। ধরো এরকম একটা ইকুয়েশন যে 3x 4y = 5, আর এখানে দেওয়া আছে মনে করো হচ্ছে x = 0। আমি বলতেছি কথা শোনো, ক্যালকুলেটর যাওয়ার কি দরকার আছে? ছোট বাচ্চা তোমরা, মুখে মুখে তো করে দেওয়া যায় এগুলা। আমি তোমাকে দুইটা আগে ইকুয়েশন দেখো অন্তত। ভাই আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আমি তো সরলরেখা বলতে পারি। ভাই এই দুটা সরলরেখার ছেদ বিন্দু বের করে দাও। এই দুটা সরলরেখার কি বের করে দাও তো বলো তো, ছেদ বিন্দু। তার মানে কিসের মান লাগবে? এক্স এর মান, আর কিসের মান লাগবে? ওয়াই এর মান। বের করা যাবে কি? যাবে। এটা এতটাই সুন্দর, তুমি খেয়াল করে দেখো, এখানে অলরেডি এক্স এর মান সলভ করে দেওয়াই আছে। এক্স এর মান কত বলো? 0। এক্স এর মানটা নিয়ে আসে ভাই এখানে বসাও, তাহলে ওয়াই এর মান পাবা না? ওয়াই এর মান কত পাবা বলো? 5/4। তাহলে বলো আমার ওই পয়েন্টটা কত হবে? আমার পয়েন্টটা তাহলে খুবই ইজি, আমার পয়েন্ট হবে, পয়েন্টে আমার কিসের মান উল্লেখ করা লাগবে? এক্স এর মান। এক্স এর মান কত বলো তো? 0। আর কিসের মান উল্লেখ করা লাগবে? কত বলো তো? 5/4। আমি কি পুরো জিনিসটা বুঝাতে পারছি? তাহলে আমি তোমাকে আর একটা প্রশ্ন করি, দেখো এটা বলতে পারো কিনা। এই এতটুকু জায়গাতেই হয়ে যাবে। তোমার কাছে দুইটা ইকুয়েশন আছে স্ট্রেট লাইনের, একটা ইকুয়েশন হচ্ছে x = 2, আর একটা ইকুয়েশন হচ্ছে y = 5। বলো এদের ছেদ বিন্দু কত হবে? এই তো তোমরা বুঝে গেছো। যখনই আমি তোমাকে ছেদ বিন্দু বলবো বা যখনই আমি তোমাকে সলভ করতে বলবো, তখন তুমি আমাকে কিসের কিসের মান বলবা? সুন্দরভাবে বলবা এক্স এর মান কত, সুন্দরভাবে বলবা কিসের মান কত বলো তো, ওয়াই এর মান কত। ওয়াই এর মান আর এক্স এর মান এখানে বসায় দাও, তাহলে হচ্ছে 2,5। আমি কি পুরো জিনিস বুঝাতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? এই ইকুয়েশন সলভিং ধরো 2 দিন পরে তোমাকে আমি এই সেম ফরম্যাটে দিলাম, যা বললাম ইকুয়েশন সলভ করে দাও, তখন তুমি আমাকে বলবা যে আমি তোমাকে সরলরেখা পড়াচ্ছি। এই ইকুয়েশন সলভিং তুমি অনেক আগে থেকে পড়ে আসতেছো, সরলরেখাতে এটা আছে, এটার জন্য ছেলে মেয়ে সরলরেখা ভয় পায়। বিষয় হচ্ছে না? দেখাচ্ছে একটা অঙ্ক, এলাকা উঠাবা তোমরা, উঠাও এই ইকুয়েশনটা অন্তত উঠাও, এটা আর এর চিত্রটা উঠাও, যেটাই ছেদ বিন্দু, উঠাও উঠাও, কাজ লাগবে। এখন যেটা মনে করছো সোজা 2 দিন পরে, 1 দিন পরে, সরি 10 দিন পরে ভুলে যাবে এগুলো আবার। আমি বলছিলাম তোমাদের 9 নাম্বার অঙ্ক করে আসছি, তোমরা কে কে 9 নাম্বার অঙ্ক করে আসনি? হাত তোলো দেখি। তুমি করে আসনি কেন? দাঁড়াও তুমি। আর কে কে করে আসনি? তুমি করো নি? ক্লাসে ছিল না তুমি? দাঁড়াও। আর তুমি তো আসনি, আর কেউ? অবশ্যই চেক দিব আমি। তোমার কি মনে হচ্ছে 9 নাম্বার অঙ্ক করনি কে কে বলো? ভালো মতো বলো, এখনই বলো। একটা দুইটা আলাদা বিষয়।
তোমার একটা বাদ। তোমার তোমার কি অবস্থা? কয়টা বাদ তাও? আচ্ছা ঠিক আছে, অঙ্ক করছো না? এরকম গুলো বাদ দিয়েছি, মানে তুমি রেখাটা চেঞ্জ করে দিয়েছি, ওগুলো বাদ দিয়েছি। গুড। তাহলে কয়টা অঙ্ক করছো তুমি? 5টা করে। কয়টার মধ্যে? 8টা। বাকি 3টা করোনি তুমি? না, একই তুমি তুমি বুঝতে পারছো যে এই জিনিস ইম্পর্টেন্ট, তারপরে তুমি করোনি? না, শুধু সরলরেখা দেওয়া আছে, কোনটা চেঞ্জ করে দিয়েছি এটাই। সরলরেখার কোনটা চেঞ্জ করে দিয়েছি। তোমাদের মধ্যে কোনো সমস্যা না করা? করছো? দাঁড়াও, কয়টা করোনি? করোনি, তাহলে দাঁড়াও তুমি। আর 3টা করোনি? আমি দেখতেছি, দাঁড়াও ভাইয়া, ছেলে মেয়ের সমান অধিকার। খাতা দেখা হয়েছে কেস করে একটা কাজ করবি, 9 নম্বর অঙ্ক কি করনি আবার দরকার দেখ, যে 9 নম্বর করেনি এখানে রিমার্ক লিখে রাখ, 9 নম্বর করেনি ওদেরকে দাঁড় করে রাখবো। এই 6 নম্বর, হ্যাঁ এই যে এটার 9-এর 8টা অঙ্ক আছে, দেখ কে কয়টা করেনি। এখানে আমাকে জাস্ট এটা লিখে রাখাতে, আমি এটা দেখবো। আমি খাতা দেখতে বললাম, যে কয়েকজন করেনি আমি আবার দাঁড় করে রাখবো। এবার কান ধরে দাঁড় করে রাখবো তোমাদের যারা যারা বলছে। আমি জানি ভাই, আমি সি আর ডি করে নিব। ঠিক আছে, দেখতেছি। এটা কি হয়েছে? তোমরা জানার পরে অঙ্ক করে আসতেছে না। তোমার কি সমস্যা ছিল? 2টা সমস্যা ছিল। কইছো কয়টা? 5টা কইছি। গুড। তাহলে তো ওকে দাঁড় করে রাখতেছে, তোমারকে দাঁড় করে রাখবে, তুমিও দাঁড়াও। সেম একই ছিল ভাইয়া। তুমি কয়টা করনি? 3টা করনি? দাঁড়াও। তুমি কয়টা করনি? 3টা করনি? তুমি কয়টা করনি? দাঁড়াও। এ কয়টা করছো তুমি? সব করা আছে? তোমরা একটা কাজ করো, তোমরা একটু পিছনে যাও, ওদেরকে একটু দেখতে দাও। পিছনে যাবো, শোন আমি কোনটা দিয়ে পিছনে যাও। কি সমস্যা? দাঁড়াও। তোমার 2টা করনি? ঠিক আছে। তোমাদের খাতার কাছে আসছো? দাঁড়াও। এগুলো নাটক কেন করো ভাই? খাতার কাছে আসছি, এগুলো নাটক। ওকে, ধরো টেবিলে তোমার সব অঙ্ক করা আছে আর তাও বিশ্বাস করে না। দাঁড়াও, এরপর থেকে খেয়াল থাকবে নি। হ্যাঁ, ওই টাইপগুলো একই ছিল, এই জন্য করি না, ইচ্ছা করেই করি। তুমি জানো যে সবকিছু ইম্পর্টেন্ট, তারপরেও তুমি করো না। চেঞ্জ করে দিয়েছি। তুমি জানো ইম্পর্টেন্ট, তোমাকে আমি বলে দিছি, এটা নাহলে না করে রাখবো, তাও তুমি করে আসনি। ওকে, আমরা ইকুয়েশন সলভিং করতেছিলাম, তাই তো? চলো আমরা আরো কিছু ইকুয়েশন সলভ করে দেখি, দেখি এগুলো তোমরা পারো কিনা। এখানে একটা আছে, 1-এর ডি তে একটা দেওয়া আছে, দেখো তো এটা পারো কিনা। যে 3 ডিভাইড বাই a 2 ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1, আর এটা হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল হচ্ছে 2। হ্যাঁ, এটা কি তোমরা সলভ করতে পারবা? সলভ করতে পারবা? কি করা যেতে পারে বলো দেখি? a b দ্বারা গুণ। আরে গুণ না করে প্রতিস্থাপন করা যাবে না? যা মন চায় তা করতে। তুমি যে দিকটা পারো সেই দিকটা ইকুয়েশন সলভ করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ওকে, আচ্ছা আমি তোমাকে বোঝাই, শুনো। আচ্ছা বলো তো, আমরা পড়াচ্ছি কি? পড়াচ্ছি সরলরেখা। কেন তোমাকে আমি ইকুয়েশন সলভিং করাচ্ছি? কারণ ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, এটার জন্য তুমি অঙ্ক পারবে না, তখন তুমি দাঁড়ায় থাকবে আবার। অতএব ভালো করে এটা বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা নর্মাল তুমি যা করতে পারছো ওটাই আমাকে বলো, প্রতিস্থাপন করতে পারবে না? এখান থেকে a এর মান বের করে এখানে এসে বসাই দাও। বলো তো a সমান কত হবে? 2 + b। আচ্ছা তো বসাও তো এখানে, তাহলে 3 ডিভাইডেড বাই 2 + b, 2 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল কত বলো তো? 1। বুঝতে পারছি? লসাগু করা যাবে না, এবার পার করে দেওয়া যাবে না? করো। লসাগু করলে এখানে কত হবে বলো তো? b থাকবে আর 2 + b থাকবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে b, এই b নিয়ে যাও 3 এর সাথে গুণ করে দেবো, তাহলে থাকবে কত বলো তো? 3b। আচ্ছা, b দ্বারা এটাকে ভাগ করলে থাকবে 2 + b, আর 2 + b কে 2 দ্বারা গুণ করলে থাকবে হচ্ছে 4 প্লাস কত বলো তো? 2b ইজ ইকুয়াল হচ্ছে 1। এতটুকু তোমরা পারো। এই জিনিসটাকে পাশে নিয়ে আসা যাবে না? গুণ করে দেওয়া যাবে না একবারে? এপারে থাকতেছে আমার 5b প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল, এপারে কত থাকতেছে বলো তো? 2b প্লাস হচ্ছে b স্কয়ার। সবগুলাকেও পাশে নিয়ে যাও, সমস্যা আছে না? তাহলে আমার থাকবে হচ্ছে এরকম ভাবে b স্কয়ার, এখানে 2টা b, এখানে ছিল 5টা b, উপরে পার করে দিচ্ছি, তাহলে মাইনাস কত বলো তো? মাইনাস 3b, আর এটা পারে গেলে কত হবে বলো তো? -4 ইজ ইকুয়াল হচ্ছে 0। যখন তোমরা ইকুয়েশন সলভিং এ গেছিলা, ওখানে তোমাদের তো সিডব্লিউ তে 3টা অপশন ছিল, লাস্টে একটা অপশন ছিল কি বলো তো? সলভার। ওকে, এটা ব্যতীত আরো 2টা অপশন ছিল, একটা ছিল হচ্ছে সিমুল ইকুয়েশন, আর একটা কি ছিল জানো? পলিনোমিয়াল।
পলিনোমিয়াল মানে আসলে হচ্ছে কি বলো দেখি, এটার বাংলা নাম হচ্ছে বহুপদী। বহুপদী মানে অনেকগুলা পদ আছে, ঘাত এক এক করে কমতে থাকে। যেমন এইটা একটা বহুপদী, খেয়াল করে দেখো, এটা একটা বহুপদী। এটা কিন্তু সিমultaneous ইকুয়েশন না। সিমultaneous ইকুয়েশনে কি হয় বলতো, সবার সহগ থাকে, মানে পাওয়ার থাকে 1 1 1, আর আরো কয়েকটা ইকুয়েশন থাকে, নিজেদের মধ্যে কি করে বলতো, চলকগুলা শেয়ার করে। আর এটা দেখো একটাই ইকুয়েশন, কিন্তু ঘাত কয়টা বলতো, ঘাত 2 হতে পারে, 3 হতে পারে। তো এটা কি চাইলে আমরা সলভ করতে পারবো না? আগে আমার একটা কথা বলতো, এখানে চলক কি? এখানে চলক হচ্ছে কিন্তু বলো বি, আর আমাদের ক্যালকুলেটরে বাই ডিফল্ট চলক কি বলতো, এক্স। এক্স তো নাই, তো এইটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবো? আমরা হাতে সলভ করবো না, আর কিচ্ছু হাতে সলভ করবো না, তুমি বড় হয়ে গেছে যথেষ্ট। এখন ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে যাও, পলিনোমিয়ালে যাও। এটা কত ডিগ্রির বলতো, কত ডিগ্রি এটা বলো দেখি। এ ডিগ্রি 2। ডিগ্রি মানে বোঝা হচ্ছে ঘাত, সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার। তো সর্বোচ্চ পাওয়ার কত বলতো, 2। আচ্ছা যাও দেখি। হ্যাঁ, এটার স্ট্যান্ডার্ড রূপ কিরকম জানো? এটার স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে এরকম, a x স্কয়ার bx প্লাস c ইজ ইকুয়াল 0। তোমার ক্যালকুলেটরে এই ফরম্যাট আছে না? দেখো তো লেখা আছে যে a x স্কয়ার bx প্লাস c ইজ ইকুয়াল 0, ওটাতে যাও। গেছো? এখন তাহলে তোমাকে কি চাবে, দেখো এরকম কিছু চাবে, এরকম না যে একটা বক্স ইনটু x স্কয়ার, বক্স ইনটু x প্লাস একটা বক্স ইজ ইকুয়াল 0। কথা বললাম তখন তোমরা হাসলা যে যেই দেবী যেই ফুলে তুষ্ট। এর আগের বার কনস্ট্যান্ট পদকে কিন্তু এবারে দেওয়া লাগছিল, বাট এবার ওর আগেই বলে যাচ্ছে যে ভাই আমাদের ফরম্যাটে কনস্ট্যান্টকে আমরা কোন পাশে নিয়ে রাখছি, এই পাশে, তাহলে ভাই তোমাকে ওই পাশেই দেওয়া লাগবে। তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে রেজাল্টটা কি হবে বলো তো, উল্টাপাল্টা হবে। বলো ইনপুট দাও, এক্স স্কোয়ারের সহগ, দ্যাট মিন্স আমার এখানে কার সহগ বলো তো, বি স্কোয়ারের সহগ কত বলো দেখি, 1। এক্স এর সহগ কত বলো তো এখানে, -3। কনস্ট্যান্ট পদ কত বলো তো, -4। ইনপুট দাও, ইনপুট দাও, 4, -1। অসাধারণ, এভাবে বলতে হবে। আমি কি বিন্দু শুনতে যাচ্ছি, বি এর 2টা মান বের হবে, ওখানে তো এক্স এর, হ্যাঁ এক্স এর 2টা মান, ওখানে যেটা এক্স এখানে সেটা কি বলতো, বি। তাহলে আমাদের বি এর 2টা মান পাচ্ছি, কি কি বলতো, একটা হচ্ছে 4 আর একটা কত বলতো, -1। ঠিক আছে, ভালো করে বলো, এভাবে বলতেছো না বিন্দু বলতেছো। শোনো, 2 টাইপের ইকুয়েশন সলভ করা তোমাকে আজকে একটু হাতে কলমে শিখালাম। একটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, যারা নিজেদের মধ্যে চলক শেয়ার করে, আরটা হচ্ছে কি বলতো, পলিনোমিয়াল। পলিনোমিয়ালও ইম্পর্টেন্ট। আর কোনোদিন একটাও তুমি হচ্ছে খাতায় করতে যাবে না, সবকিছু কিসে করবে বলতো, ক্যালকুলেটর করে দিবা। পারবা? অবশ্যই সেগুলা। আমাকে বলো এই অঙ্কটা একদিন পরে যদি তোমাকে আমি খাতায় করতে দিই, তুমি কি করে দিতে পারবা? সলভ করে এসে এ আর বি এর মান বের করে দিতে পারবা? আমাকে বলো, আমি কিন্তু হুবহু এই অঙ্কই দিব। পারবা? আচ্ছা, বুঝতে কি কোনো সমস্যা আছে? এ ওয়েট, তোমরা তো বি এর মান পালা, এ এর মান বের করে দাও। আচ্ছা একটা কাজ করি, এ এর মান কিভাবে পাবো? ধরো যখন বি ইজ ইকুয়াল 4, তখন এ এর মান কত আসবে বলো তো? এই যে এখানে বসায় দাও, 2 + 4 ইজ ইকুয়াল হচ্ছে 6। আচ্ছা, আবার যখন বি এর মান -1, তখন এ এর মান কত বলো তো? 2 - 1, দ্যাট মিন্স হচ্ছে 1। শোনো তাহলে কি এখন কি উত্তর কিভাবে বলবা, যে বলবা যে হচ্ছে বি এর মান 4 আর -1 আর এ এর মান হচ্ছে 6 আর 1? না, যখন এ এর মান হবে হচ্ছে 6, তখন বি এর মান কত হবে বলতো, 4। যখন এ এর মান হবে হচ্ছে 1, তখন বি এর মান কত হবে বলতো, -1। বলতে পারো এভাবে? আচ্ছা, আমি আশা করি তোমরা ইকুয়েশনের এই সলভিং বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। শোনো, আমার কোনো দায় পড়ছিল যে এই যে অনেক মিনিট সময় নষ্ট করে, 20 মিনিট সময় নষ্ট করে তোমাকে ইকুয়েশন সলভিং পড়ানো, কোনো দায় পড়ছিল? কোনো দায় পড়েনি। কিন্তু আমি ইচ্ছা করে এই টপিকটা আবার তুললাম যাতে তোমরা সরল রেখাতে সাফার না করো। ওকে, তো এই পুরো জিনিসটা উঠায় নাও, নাও কাজে আসবেন। কয়জন দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে হচ্ছে 50%-এর মতো, 50% অধিক স্টুডেন্ট তোমরা দাঁড়ায় আছে।
সমবেদনা তোমাদের জন্য। হয়েছে? আশা করি নিজে নিজে পারবা, সহজ জিনিস একদম। তাহলে ইকুয়েশন সলভিং তোমরা বুঝছো, বা বলো তো ভাইয়া একের বাকি অঙ্কগুলো তোমরা পারবা না? দেখো তো ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, দেখো তো একটু, দেখো তো। প্রত্যেকটা অঙ্ক করবা ভাইয়া, কোনো অঙ্ক বাদ দিবা না। কোনো না কোনো রিজন আছে বলে তোমাকে আমি করতে বলতেছি, আমি এমনিতে করতে বলবো না, বুঝলি? প্রত্যেকটা অঙ্ক সলভ করবা, প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট পাবা। দেখো আচ্ছা, এখন আসলে আমরা সরল লেখা পড়বো। সরল লেখার ইকুয়েশন নিয়ে পড়াশোনা করবো আমরা। ওকে, এই যে এখন মনে করো অ্যাকচুয়ালি আমরা পড়াশোনার মধ্যে ঢুকছি। আচ্ছা, তুমি ধরে নাও এ বি সি, এগুলা ক্যালকুলেটর উঠাতে পারবা? ডি নাম্বার উঠাতে পারবা? আছে? ট্রাই করে দেখো। ই নাম্বার উঠাতে পারবা? এফ নাম্বার উঠাতে পারবা? পারবা? পারবা না? ওগুলো হাতে করে তো সলভ করা লাগবে। তো ওই জন্য বললাম ছেলে মেয়ে ওই সলভে আটকা যায়, যে ভাবে যে সরলরেখার অঙ্ক পারতেছে না। দেখো নি? ওকে, তাহলে আমরা একটা কাজ করি। সরলরেখার ইকুয়েশন আমাদের বইয়ে দেওয়া আছে প্রায় 10 থেকে 11টা। তো তোমাদের আমি একটু পরে একটা গল্প শোনাবো যে কেন আমি ইকুয়েশন কম পড়াই। কম পড়াই মানে আমাদের টার্গেট কি জানো? একটা ইকুয়েশন তোমাকে আমি পড়াবো, ওই একটা ইকুয়েশন দিয়ে যেন তুমি সবাইকে বের করে নিয়ে আসতে পারো, সবার সাথে যেন কানেকশন তৈরি করতে পারো। আমাদের টার্গেট হবে হচ্ছে এইটা। আমি কথা বুঝাতে পারতেছি? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করবো, সরলরেখার ইকুয়েশন বের করবো, দেখি পারো কিনা। নির্দিষ্ট কিছু শর্ত তোমাকে আমি বলে দিচ্ছি, যে আমি এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে চাই, এই যে নীল রেখার সমীকরণ বের করতে চাই, বুঝছো? এই নীল রেখার উপরিস্থিত একটা বিন্দু তোমাকে দেওয়া আছে, বলছি এই নীল রেখার উপরিস্থিত একটা পয়েন্ট x1 কত বলতো y1, এটা তোমাকে দেওয়া আছে। আর বলা আছে যে ভাই এই রেখার ঢাল হচ্ছে m। এখন আমার প্রশ্ন হচ্ছে এই রেখার সমীকরণ কি হবে? বা আমি বলতে পারি যে এই রেখার উপর অবস্থিত যতগুলা বিন্দু আছে তাদের সঞ্চার পথের সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ না বলে কিন্তু আমি তোমাকে এটাও বলতে পারি যে এই রেখার উপর অবস্থিত কতগুলো বিন্দু আছে? অসংখ্য। ওই অসংখ্য বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি হবে? চাইলে আমরা এটাও বলতে পারি। বসো তোমরা, বসো। তোমরা নেক্সট দিন 9 এর যতগুলো অঙ্ক আছে সব করে নিয়ে আসবা। আজকে 11 থেকে 16 নম্বর যে কটা অঙ্ক আছে এগুলো সব করে নিয়ে আসবা। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 11 থেকে 16। আমরা যাইনি এখনো, বাট যাবো তো, বলে রাখলাম আগেই। আমরা কিন্তু এরপরের দিন আবার এটা দেখবো, 11 থেকে 16 দেখবো। কিন্তু আবার তুমি রেখে আসবা যে ভাই আমি তো একই অঙ্ক, আবার তোমার দরকার রাখবো, বলে দিলাম। এবার ভালো মতো বোঝার চেষ্টা করো। ভাইয়া এই সরলরেখার সঞ্চার পথের সমীকরণ কি হবে তাহলে বলো তো? আমি তো জানি না কি হবে, আমি একটা কাজ করতে পারি। তবে আমি একটা কথা বলতে পারি যে ভাইয়া এর উপরে যদি আমি আর একটা বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু নিলাম x10, y10, সমস্যা আছে? অসংখ্য বিন্দু নিতে পারবো না? আমি যদি একটা বিন্দু নিই, আমি বলতে পারবো যে ভাইয়া এই দুইটা বিন্দুর যে ঢাল আর আমাদের সরলরেখার যে ঢাল একই না? এবং আমি ধরে নাও আর একটা বিন্দু নিলাম এখানে x100, y100, বলো তো এই দুটা বিন্দুর ঢাল কি একই হবে না? এইটাই তো শর্ত, যে একই রেখার উপর অবস্থিত সকল বিন্দুর কি সমান হবে? ঢাল সমান হবে। আমি চাইলেই বলতে পারি যে ভাইয়া, আমি চাইলেই বলতে পারি যে আমাদের ঢাল এম, এইটা আসলে আমি এ দূরে থাকাও বলতে পারি, আমি চাইলে এ দূরে থাকাও বলতে পারি, যেখান থেকে মন চায় আমি সেখান থেকে বলতে পারি। তো আমি এ দূরে থেকে বলবো, আমার শখ হচ্ছে। তাহলে আমি কি বলবো বলো তো? আমি চাইলে বলতে পারি যে এরকম, যে ধরো ডেল্টা ওয়াই ডিভাইডেড ডেল্টা এক্স না, তাহলে আমার ধরো এরকম বললাম যে y10 মাইনাস হচ্ছে y1, x10 মাইনাস কত বলো তো? আচ্ছা, এখানেও 10 দিয়েছি, x1। বুঝতে পারতেছি? জীবন আমার শেষ হয়ে যাচ্ছে। ওকে, এরকম কতগুলা বিন্দুর জন্য তুমি সমীকরণ লিখতে পারবা, কতগুলা বিন্দুর জন্য শর্ত লিখতে পারবা তুমি? অসংখ্য না? তো এটা তো একদম কষ্টকর। এই জন্য আমরা কি করছিলাম বলো দেখি? এই অসংখ্য বিন্দুর পরিবর্তে আমরা একটা কি করে নেবো বলতো? একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি করে নিব। বলবো একটা রিপ্রেজেন্টেটিভ বা একটা মুভেবল পয়েন্ট আছে, চলমান বিন্দু আছে ওই রেখার উপরে, ওই বিন্দু সবাইকে নির্দেশ করতে পারে। ওই বিন্দুটা কে বলতো? ধরো ওই বিন্দুটা হচ্ছে পি, ওই বিন্দুটা পি এক্স কত বলতো? ওয়াই। এই অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওই রেখার উপর অবস্থিত সকল বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই দুটা বিন্দুর জন্য ঢাল কি একই হবে না? তাহলে আমি কি চাইলে বলতে পারি না যে আমাদের এম ইজ ইকুয়াল হবে এরকম ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1? এটা কি হবে কি হবে না?
বুঝতে পারি সেটা। পরবর্তীতে আমরা এইটাকে পারে গুণ করে দিতে পারি না? গুণ করলে তোমার আসবে এরকম যে y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস কত বলো তো x1। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমি তোমাকে এই একটা সরলরেখার সমীকরণে আপাতত শিখালাম যে সমীকরণটার বৈশিষ্ট্য কি, এই সরলরেখার বৈশিষ্ট্য কি। এই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু থাকা লাগবে। কত বিন্দু সেটা বলো তো? x1, y1। এটা তোমাকে অবশ্যই জানা থাকা লাগবে, যেটা তুমি এই যে এখানে আর এখানে বসাবা। এবং তোমাকে আরেকটা জিনিস জানা থাকা লাগবে, সেটা কি বলতো? ওই সরলরেখার ঢাল। এই জন্য সরলরেখার এই সমীকরণকে আমরা বলি পয়েন্ট স্লোপ ফর্ম, যে একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকবে এমন একটা সরলরেখার সমীকরণ হচ্ছে কি বলতো? এইটা। আচ্ছা, আমাদের বইয়ে প্রায় 10 থেকে 11টার মতো সমীকরণের ভাগ করে দেওয়া আছে যে এটা 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 এটা। তো আমি সাস্টে এক্সাম দেওয়ার সময় না, ওই একটা কোশ্চেন সলভ করার সময় আমি একটা কোশ্চেন আটকে যাই। আমি তোমাকে ওই কোশ্চেন আবার দেখাবো, আজকে কোথায় আটকে গেছিলাম আমি ওটাও দেখাবো। তারপর থেকে আমি একটা কাজ করি যে অ্যাকচুয়ালি ওই রকম আলাদা আলাদা করে পড়ার থাকে তুমি যদি একটা জিনিস পড়তে পারো, তুমি যদি এই একটা ইকুয়েশন পড়ো এবং যতগুলো কেস সম্ভব তুমি যদি একবার বুঝতে পারো, তাহলে কোনো কোশ্চেন করে তোমাকে আটকাতে পারবে না। তা আমাদের টার্গেট হবে এইটাই যে পুরা সরলরেখা জুড়ে তোমাকে সরলরেখার সমীকরণ শিখাবো মাত্র আমরা দুইটা আর একটা ছোট একটা শিখাবো। মনে করো মোট 3টা ইকুয়েশন আমরা শিখাবো, বাদ বাকিগুলো অটোমেটিক আমরা এখান থেকে বার করে নিতে পারবো, বিভিন্ন শর্তগুলো বলে দেবো। ওকে, তার মধ্যে আজকে যে ইকুয়েশনটা পড়াচ্ছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যত জায়গায় তুমি সরলরেখার সমীকরণ বের করতে যাবা তত জায়গায় তুমি মনে করবা ভাইয়া আমার একটা বিন্দু দেওয়া আছে, আমার একটা ঢাল দেওয়া আছে। তোমরা জোরে জোরে এখন বলবা। যখনই আমরা সরলরেখার সমীকরণ বের করতে যাবো, বুঝছো, তখন কি কি চাবো আমরা? একটা বিন্দু, একটা ঢাল। বিন্দু কি যে কোনো বিন্দু? এই বিন্দু কি বিন্দু বলতো? ওই রেখার উপরিস্থিত একটা বিন্দু। মাথার মধ্যে ঢুকছে? বলো কি কি লাগবে? রেখার উপরিস্থিত একটা বিন্দু লাগবে, আর কি লাগবে বলতো? ঢাল লাগবে। এই দুটা জিনিস তোমাকে যদি আমি বলে দিতে পারি, তাহলে তুমি কি আমাকে সরলরেখার সমীকরণ বলে দিতে পারবা? এখানে বসাই দেবা। আমি কি বুঝাতে পারতেছি কথাবার্তা? তো এই একটা জিনিস তোমরা একটু উঠে রাখো যে পয়েন্ট স্লোপ ফর্মের যে সমীকরণটা সেটা এইভাবে আসে আর কি। তাহলে তোমরা সরলরেখার একটা সমীকরণ পড়লা, যে সমীকরণে তোমার কি কি দরকার হয় বলতো? একটা বিন্দু দরকার হয় রেখার উপরিস্থিত, আর একটা কি দরকার হয় বলতো? ঢাল দরকার হয়। ওই রেখার ঢাল কত এটা দরকার হয়। হয়েছে না? তাহলে যতবার তোমাকে কেউ বলবে সরলরেখার সমীকরণ বের করে দাও, ততবার তুমি কি মনে করবা? কিছু পারো আর না পারো নিজেকে একবার প্রশ্ন করবা, ভাইয়া ওই রেখার উপরিস্থিত কোনো বিন্দু দেওয়া আছে কিনা, ওই রেখার ঢাল বলে দেওয়া আছে কিনা। সারা জীবনের জন্য এটা, সারা জীবন, সিরিয়াসলি বলতেছি আমি। তো নাও এখন আমরা অঙ্ক করা শুরু করবো। তো অঙ্ক করার আগে তোমাকে আমি একটা কথা বলি, শোনো। সরলরেখার সমীকরণ তৈরি করতে কি কি লাগে বলো? ঢাল আর একটা উপরিস্থিত বিন্দু। গতদিন একটা পুরা ক্লাস তোমাকে আমি কি নির্ণয় করা শিখেছি বলো? ঢাল নির্ণয় করা শিখেছি। তার মানে আমার এই পার্ট কমপ্লিট। আর আজকে শুরুতেই তোমাকে আমি হচ্ছে বিন্দুর যত কিছু কাহিনী হইতে পারে আমি তোমাকে সবকিছু পড়াই দিছি। তো আমার এই পার্টও কমপ্লিট। এখন তুমি জাস্ট এই দূরে নিয়ে রেখে এক জায়গায় বসাবা, আর 10 মিনিটের মধ্যে এগুলো সব শেষ হয়ে যাবে। বিষয় হচ্ছে না? আসো 2 নম্বর অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে বলো? একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে। আমি 2 নম্বর অঙ্ক তো এক লাইনে করে দেবো রে। যে এখানে দেওয়া আছে, তোমরা একটু বাংলা লিখবা যে দেওয়া আছে সরলরেখার উপরিস্থিত বিন্দু x1, y1 কত বলো? কত বলো?
আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, এটা হচ্ছে 3,2। ঢাল কত দেওয়া আছে বলতো, এম এর মান কত দেওয়া আছে বলতো, 1/√3। অতএব সরলরেখার ইকুয়েশন হবে এরকম, y minus y1, তাই না, m দ্যাট মিন্স 1/√3 x মাইনাস কত বলতো, x1 মানে কত বলতো, 3। দ্যাটস ইট। চাইলে তুমি এখানেও রাখা দিতে পারো, আবার চাইলে তুমি আরেকটা কাজও করতে পারো, কি বলতো, তুমি চাইলে গুণ করে দিতে পারো না, √3 গুণ করে দাও, তাহলে এটা হবে হচ্ছে √3y minus 2√3, আর এই পাশে থাকবে কত বলতো, x minus 3। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে থাকবে হচ্ছে √3y minus x minus 2√3 প্লাস কত বলতো 3 ইজিক্যাল হচ্ছে 0। আমি কি পুরো জিনিস বুঝাতে পারছি, বুঝতে পারছো? আচ্ছা বলো তো তোমরা তাহলে 3 নাম্বারটা বলো তো, পারবা কিনা? কত বিন্দু দেওয়া আছে, উপর থেকে বিন্দু দেওয়া আছে, ঢাল বের করতে পারবা? শোনো, অঙ্ক উঠায় না, অঙ্ক উঠানোর জন্য আমি টাইম দিব না, আগে বুঝো কনসেপ্টগুলো বুঝো। তোমরা 3 নাম্বার অঙ্ক দেখো তো, দেখো 3 নাম্বার অঙ্ক দেখো। দেখো একটা বিন্দু দেওয়া আছে না, তো 0,2 বিন্দুতে দেওয়া আছে, বিন্দু পাইছো তুমি? আচ্ছা ঢাল কি পাবা? দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, -30 ডিগ্রি। তো হয়ে গেছে, তো তাহলে আমার ঢাল তো তাহলে এরকম হবে, এই যে -30 ডিগ্রি কোণ তৈরি করছে, এই এতটুকু কোণ, এই যে -30 ডিগ্রি, বুঝলেন বিষয়টা? তাহলে আমি ঢাল পাবো না, ঢাল আমি বলবো কালকে তো পড়ছিল, এগুলো পড়নি, tan -30 ডিগ্রি। আমি কি বুঝাতে পারতেছি? ওই ইকুয়েশনে ফেলতে পারবো না? তোমাদের গতকাল আমি বলছিলাম যে দেখো আমার পড়ানোর মতো কিছুই ছিল না আজকের দিনে, জাস্ট 10 মিনিট পড়লে হয়ে যাবে। এখন বলো এইটা আজকের দিনে তুমি সারাদিনে কি শিখছে বলো? জাস্ট এটা শিখো নি, ঢাল আর বিন্দু লাগে, এর বাইরে কিছু শিখো নি তো। এখন বলো 4 নাম্বার অঙ্ক বলো, পারবা? বিন্দু দেওয়া আছে, ঢাল নির্ণয় করতে পারবা না? কালকে সবার ঢাল নির্ণয় করছো তুমি এভাবে, মনে করে দেখো ওখান থেকে একটা তুলে নেশা দিছি, ওখান থেকে তুলে নেশা দিছি। 5 নাম্বার বলো দেখি, দেখি 5 নাম্বার পারো কিনা। আগে ভালো মতো পড়ো 5 নাম্বার অঙ্ক। বলছে একটা রেখা দেওয়া আছে এবং আরেকটা রেখা দেওয়া আছে, বলছে এদের ছেদবিন্দুগামী এবং 1/√3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে অলরেডি কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে না 1/√3। আর খেয়াল করে দেখো বিন্দু কি এক্স্যাক্টলি বলা আছে, কি বলা আছে বলতো, দুইটা সমীকরণ দুইটা রেখার কি বলা আছে বলতো, ছেদ বিন্দু। তো ভাইয়া তুমি কি ওই দুইটা রেখার ছেদ বিন্দু নির্ণয় করতে পারবে না? তুমি সুন্দরভাবে ইকুয়েশন উঠাবা, উঠায় বলবা যে এদের ছেদ বিন্দু, ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটর তোমাকে সমাধান করে দিবে কোন কোন সমীকরণে কাজ করতেছি। ও এদের ছেদ বিন্দু তো বের করছি আমরা 1,2 এর নাম্বার না, দেখো ওটা ইউজ করছি। আরে গত দিনের আজকের অঙ্ক তুমি সব মিল পাবা। দেখো আমি কি বুঝাতে পারছি? তাহলে তোমার বিন্দু আছে, ঢাল আছে, তুমি সরলরেখার সমীকরণ বের করতে পারবে না? অফকোর্স পারবা। পারবা কি পারবা না? গ্রেট। 6 নাম্বার দেখো, এগুলো অঙ্ক ইজি না বলো? কত ইজি, অনেক ইজি। আচ্ছা এবার আসো ইন্টারেস্টিং একটা জিনিস পড়াই। তোমরা যারা যারা এই ইকুয়েশন দেখছো চোখে একবার, তারা অবশ্যই এই ইকুয়েশনও দেখে রাখছো যে ভাইয়া y ইজিক্যাল কত বলো তো, mx প্লাস c। এই ইকুয়েশন দেখোনি এমন কোনো বান্দা পাওয়া মুশকিল। আমিও এরকমই ছিলাম। আমি এই ইকুয়েশনকে কি যে মানতাম, মানে আমি এটাকে মানতাম যে এর দিয়ে সবকিছু হয়ে যাবে, এবং হতেও তাই তো। কারণ কি বলতো, আচ্ছা তোমরা কেউ বলতে পারবা, ভয় পাওয়ার দরকার নেই, যারা যারা জানো না সমস্যা নাই, আমি সবকিছু আবার পড়া দিচ্ছি। বাট আগে আমাকে বলো তো, কেউ কি বলতে পারবা যে এখানে m মানে কি বোঝায়, ঢাল বোঝায়? এটা সবাই পারে। বলতো c মানে কি বোঝায়, y অক্ষের ছেদাংশ বোঝায়। এটা বোঝা যাচ্ছে y অক্ষের, ভয় নাই আমি দেখাচ্ছি, ছেদাংশ। এখন এই অঙ্ক পারফেক্ট, এই সূত্র পারফেক্ট, এর দ্বারা আমরা অনেক অঙ্ক করতে পারি। যেমন তুমি একটা কাজ করো, তুমি 7 নাম্বার অঙ্ক দেখো, পড়ছো 7 নাম্বার? আচ্ছা তোমরা কি এগুলো উঠাই নিবা না? অঙ্ক করতে পারবা না বাসায় যায়? সবাই পারবা? ঠিক আছে মিশিয়ে দিলাম। তোমরা একটু 7 নাম্বার অঙ্কটা দেখো তো। হ্যাঁ এই তো বুঝে গেছো তোমরা, বাংলাও বুঝো, বাংলা প্রায় পড়া দরকার। আমাকে বলো 7 নাম্বার অঙ্কে কি তোমরা পড়ছো? খেয়াল করে দেখো তো কি বলছে 7 নাম্বার অঙ্কে তোমরা। আচ্ছা শোনো, আমি যারা যারা জানো না, y ইকুয়াল mx প্লাস c এটারই একটা স্পেশাল রূপ, যেখানে m মানে বোঝায় ওই সরলরেখার ঢাল, আর c মানে বোঝায় y অক্ষের ছেদাংশ। y অক্ষ থেকে তুমি কতটুকু অংশ কর্তন করছো, যদি ডিরেক্টলি বলে দেওয়া থাকে তাহলে তুমি এখানে বসাই দিতে পারো। ওকে, তো এই জিনিস আমি জানতাম, খুব ভালোভাবে জানতাম, মনে প্রাণে ধারণ করে রাখতাম। 7 নাম্বার অঙ্ক তাহলে আমার জন্য ইজি না? কেন বলতো? 7 নাম্বারের ঢাল কত?
7 নম্বরের ঢাল কত বলো? বলো বলো 7 নম্বরের ঢাল কত বলো? 7 নম্বরের ঢাল দেওয়া আছে 2। বলো তো ভাই ওয়াই অক্ষতে কতটুকু অংশ ছেদ করছে? 3 একক। তাহলে ভাই সি এর মান কত হবে বলো তো? 3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2x প্লাস 3। পারফেক্ট, এক লাইন অঙ্ক হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। বুঝলি? হ্যাঁ, এটাই অ্যান্সার, আর কিছু নাই। বাট প্রবলেম হয় কখন? প্রবলেম হয়েছিল সাস্টের একটা প্রশ্ন দিতেছে। সাস্ট একটা প্রশ্ন করছে যেটা তোমাকে এখন সবকিছু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করা শেখা লাগবে, নাহলে হবে না। একটা কাজ কর, 8 নম্বর অঙ্ক দেখো। আমি এই অঙ্ক দেখে আমি ঘুরে গেছি যে আমি কালে কি পড়ে আসলাম। এখন আমি কি করে বলবো এই অঙ্কের এটা সমীকরণ কি হবে? বলো, তুমি চিন্তা না করো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, চিন্তা না করো। কেন করতে বলো? ইন্টারেস্টিং না? তোমার চিন্তা ভাবনা অন্যতম ভাবে করা শিখাবে শাস্ত্রের কোশ্চেন। হয়েছে চিন্তা না করা? করো, চিন্তা না করো। হ্যাঁ, এ তো বুঝছো। আচ্ছা, ঋণাত্মক দিক। এই ভালো কথা বলছো তুমি। ঋণাত্মক দিক বলছে মাইনাস হবে, কিন্তু সমস্যা হচ্ছে ভাই ওয়াই অক্ষে না। আমি সবকিছু একদম ক্লিয়ারলি করে দিই, সবকিছু বুঝাই দিই, বিষয়টা বুঝো। আমার কথা শোনো, কথা শোনো ভাইয়া, তোমরা একটু চুপ করো। কেন এইটা কাজ করতেছে, কেন 8 নম্বর অঙ্ক কাজ করতেছে না, এটা একটু বোঝার ট্রাই করো। আমি তোমাকে দুইটা চিত্র দেখাচ্ছি। এইটা একটা গ্রাফ, এই নীল একটা রেখা, এই রেখার ঢাল হচ্ছে এম, এবং আমি তোমাকে বলে দিচ্ছি ওয়াই অক্ষের ছেদাংশ, এই ওয়াই অক্ষের ছেদাংশ কত বলো তো? সি। তখন তুমি বলতেছো ডিরেক্টলি যে ভাই ওয়াই ইজ ইকুয়াল mx প্লাস সি, এটা হচ্ছে এর কি বলতো সমীকরণ। বাট প্রবলেম হচ্ছে কি তুমি পরেরটার পাচ্ছ না। তাহলে আমাদের একটা কাজ করা উচিত, একদম যেটা মূল ছিল, একদম যেটা মূল আমাদের সেটাতে ফিরে যাওয়া উচিত। সারা জীবন মনে রাখবা, সারা জীবন সরল রেখার সমীকরণ বের করতে হলে তুমি খুঁজবে একটা ঢাল, আরটা কি খুঁজবে বলো তো? কিসের বিন্দু? ওই রেখার উপরিস্থিত বিন্দু। তুমি আমাকে বলো এই রেখার ঢাল কি তুমি পাইছো কত? এম। বলো এই রেখার উপরিস্থিত কোনো বিন্দু সম্পর্কে তোমার আইডিয়া আছে? নাই? নাই আছে। এই এতটুকু যদি সি হয় তাহলে এই পয়েন্টটা কত হবে? স্থানাঙ্ক জানতে পড়োনি? এই পয়েন্টটা হচ্ছে 0, কত বলো তো? সি। ভালো করে বুঝো, বুঝো। এখন আমি যদি এই সমীকরণে ফেলতাম তাহলে দেখতে কিরকম হতো দেখো তো। y minus y1 is equal m into x minus কত বলো তো? x1, দ্যাট মিন্স হচ্ছে 0। পরে আমি এটাকে ফাইনালাইজ করতে পারতাম এরকম ভাবে যে ভাইয়া y is equal mx, আর এইটা পারে গেলে কত হতে বলো তো? প্লাস সি। তুমি এটা খুব সুন্দরভাবে বলতে পারতেছো। বাট আসো এখন সিনারিও চেঞ্জ করে দিচ্ছি আমরা। সিনারিও হচ্ছে এরকম যে এটা একটা অক্ষ ব্যবস্থা। আচ্ছা বলো তো এক্স অক্ষতে কত সেট করছে? লেটস আমি তোমাকে বলতেছি যে এক্স অক্ষ হতে, ধরো এক্স অক্ষ হতে তুমি এ পরিমাণ সেট করছো, হতে পারে না? এক্স অক্ষতে তুমি কি পরিমাণ সেট করছো? এ পরিমাণ। আর এই রেখার ঢাল কত বলো তো? এম। এবার তুমি আমাকে বলো সরল রেখার একটা ইকুয়েশন তুমি যখন বের করতে চাও তোমার কি কি দরকার হয় বলো? ঢাল, আর কি বলতো? ওই রেখার উপরিস্থিত একটা বিন্দু। এই রেখার ঢালকে তুমি পাইছো? এই রেখার ঢালকে তুমি পাইছো? বলো, পাওনি তুমি? এই রেখার উপরিস্থিত কোনো বিন্দু সম্পর্কে তোমার আইডিয়া আছে? কত? এই পয়েন্টটা তুমি বলতে পারো এটা হচ্ছে এ কমা কত বলো তো? 0। এবার বলো সরলরেখার সমীকরণ কি হবে? ইজি, এবার ইজি, এবার আর কোনো প্যারা নাই। এবার তুমি বলবা আচ্ছা শোনো ভাইয়া y minus y1 দ্যাট মিন্স কত বলো তো? 0 is equal m into x minus x1 দ্যাট মিন্স হচ্ছে a। সো ইভেন্চুয়ালি এটা দেখতে হবে এরকম y is equal হচ্ছে m x minus a। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি কেন আমি এটা পড়াতে ইচ্ছুক না? এবার বুঝতেছো? কারণ এটা পড়ে তুমি 2 দিন পরে আটকে যাবা। আর কেন কোশ্চেন দেখা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো? আমি যদি ওই কোশ্চেন না দেখতাম তাহলে আমার এই আইডিয়া মাথাতেই আসতো না যে ভাই তোমার অ্যাকচুয়ালি পড়া উচিত এটা। ইভেন আমি যখন আমার হচ্ছে স্টুডেন্ট সময়কালে যতদিন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট ছিলাম ততদিন আমি এটাই পড়ে গেছি। আমি পরে লাস্টে যা বুঝলাম যে ভাই আমাকে আসলে পড়া উচিত ওই উপরেরটা, বিন্দু এবং হচ্ছে কি দেওয়া বলতো? ঢাল দেওয়া। এটা সব হয়, সব, কোনো কিছু আটকে থাকবে না। এখন বলো 7 নাম্বার আর 8 নাম্বার তুমি করতে পারবা? চিন্তা ভাবনা করতে পারছো? বুঝলা কাহিনী কি? কোনো প্রবলেম নাই তো? তাহলে আমরা সামনে আগাবো।
হবে? উঠায় নাও, দুটো জিনিস উঠায় নাও, সুন্দরভাবে উঠায় নাও। আচ্ছা, হোমওয়ার্ক করনি কে কে? রেদওয়ান, তুমি 4টা অঙ্ক করনি, খাতা রকে দাও তো। তুলি করছো, রিফাত সবই করছো, ভালো। রবিন, তুমি 2টা করনি। শিহাব, শিহাব তুমি এভাবে খাতা দিছো কেন? তুমি 9-এর 1টা অঙ্ক করনি, কিন্তু এখন তুমি সমস্যা করবা কি? তখন আজকে তুমি সমস্যা করবা, দেখো দেখাচ্ছি আমি তোমাকে সমস্যা কোথায় বলবা। না, কদিন করে রাখলে আজকে ঝামেলা হতো না। আসিফ, করছো তুমি সব? ভালো করছো। রাবু, তুমি ই থেকে এইচ পর্যন্ত 1টাও করনি। পরশ, পরশ তুমি শুধুমাত্র 9-এর অঙ্ক বাদ দাওনি, তুমি 3-এর অঙ্ক বাদ দিছো, 4-এর অঙ্ক বাদ দিছো, 5-এর অঙ্ক বাদ দিছো, 6-এর অঙ্ক বাদ দিছো। কেন? হ্যাঁ দেখেন, তুমি এগুলো বাদ দিছো, এগুলো মার্ক করা আছে অলরেডি। মানে হ্যাঁ কয়েকটা বাদ দিয়েছি। কেন বাদ দিছো তুমি? একটা করে। কেন? এরকম ছিল তাই করিনি। এই প্রশ্ন, এই কথা আমি দ্বিতীয়বার শুনতে চাই না যে এক এরকম সিলেবাস করিনি। এইটা আমি নিজ হাতে তৈরি করছি, আমি এক এরকম দিছি, তার পিছনে কারণ আছে কি বলতো? হ্যাঁ দরকার, মাসুল মেমোরি তৈরি করা দরকার। এর একার খাতা আমার না, তোমার এই অবস্থা কেন? মানে ফাইল আগে রাখবা। আচ্ছা ঠিক আছে। তোমার প্রথম কথা, তুমি নাম লেখনি করো। তুমি 1টা অঙ্ক করনি, আজকে সাফার করবে। দেখো আকিব, কি অবস্থা তোমার? তোমার শীট কই? এইটা তোমার শীট, কোনো অঙ্কই করনি তুমি। না তুমি আমাকে আমাকে অজুহাত দিও না, তুমি আমাকে বলো তোমার হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত তুমি কোনো অঙ্কই করনি কেন? তুমি ক্যালকুলেটার চাই, তুমি অন্য অঙ্ক করতে পারতো না? তোমার তোমার ইফোর্ট কোথায়? তোমার ইফোর্ট আমাকে দেখাও। তুমি ভাবতেছো তুমি পার পাই যাবা? ধরো আমি তোমাকে কিছু বললাম না, তুমি আজকে সাফার করবে, দেখো আজকে ক্লাস সাফার করবা, এই একই সেম অঙ্ক করা লাগবে তো। ওহ না ভাইয়া, সবার লাস্টে যে শীট ওটা উপরে রাখবা, নাহলে তোমাকে প্রতিদিন তোমার কষ্ট হয়তো, প্রতিদিন তো মনে হয় নিচে দেওয়া গেলো, লাস্টে রাখবা। তুমি 6-এর অঙ্ক করনি কিছু? আচ্ছা 8 করনি, ওকে। বলো এটা বুঝনি না এটা বুঝনি? আগে তুমি আমাকে বলো এটাকে বুঝছো, তুমি কি বুঝছো বলো? বলো বলো, সমস্যা নাই, রিল্যাক্স, তুমি বলো এটা তুমি কি বুঝছো, কেন তুমি অঙ্ক পারলা? আচ্ছা সরলরেখার সমীকরণ যদি তোমাকে বের করতে পারো তুমি কি কি দেখবা? ঢাল আর বিন্দু দেখবা। এটা কি তুমি ঢাল পাইছো? এটা কি তুমি বিন্দু পাইছো? কি দেখে বলছো বিন্দু? স্থানাঙ্ক থেকে বলতে পারো, একটা বসায় দিছি আমি জাস্ট উত্তর। আচ্ছা বলো এটার কি তুমি বিন্দু পাইছো? কত? কি জন্য a, 0 হয়েছে? এক্স অক্ষের শেষাংশ আমি বলে দিচ্ছি, মুখে বলে দিলাম যে a একক, তাহলে বিন্দু হচ্ছে কত বলতো? a, 0। ঢাল কত বলতো? m। তাহলে হচ্ছে সমীকরণে তুমি সবকিছু বসায় দেবা। তোমরা কি উত্তর মুখস্থ রাখতেছো নাকি? তাই না, মুখস্থ লাগবে না উত্তর, জাস্ট আমাকে বসায় দাও। বলো 8 নম্বরে কর্তন করছে কোন দিকে? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ দিকে। তার মানে বিন্দুটা হবে হচ্ছে -3, 0। আর ঢাল কত আছে? 2। তো ঢাল যদি 2 হয়, m এর মান যদি 2 হয়, এখন বসাতে পারবে তুমি? অফকোর্স বসাতে পারবা। আমি বুঝতে পারছি সবকিছু। ভাইয়া তোমরা কি ঠিকঠাক আছো? পারবা নিতে সবকিছু? ওকে, একটু 9 নম্বর অঙ্ক দেখো তো। 9 নম্বর অঙ্ক একটু দেখো, দেখছো কি বলছে? যে 3,2 এবং 0,-5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তোমরা কি পারবা? ভাইয়া 3,2 আর 0,-5 আমাদের বইয়ে একটা ইকুয়েশন আছে, বুঝছো? আমাদের বইয়ে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কার জানো? যে 2টা বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি, এটা আমাদের বইয়ে আছে। ওটা আমরা কি সেটা করবো?
না না, আমাদের চিন্তা ভাবনা আমরা চাচ্ছি একটা ওয়েতে থাকা, যেন তোমাকে কেউ কোনো জিজ্ঞেস করলে বলতে পারো তুমি ভাইয়া যা পারুক তাই হয়ে যাক, আমি ওটা দ্বারাই করে দেখাবো তোমাকে সবকিছু। ওকে, আমাকে বলো তো এই দুইটা বিন্দুগামী সরল রেখা তুমি কি ঢাল বের করতে পারবা? তুমি কি পারবা কিনা বলো তো? আমি চাইলে ঢাল বের করতে পারি, বলো তো ঢাল কত হবে? লেটস সে -5 -2 0 -3, তাহলে হচ্ছে কত হবে বলতো? 7/3, এটা হচ্ছে আমার ঢাল। সমস্যা আছে কোনো? আচ্ছা, এবার বলো তো ওই দুইটা বিন্দুই সরলরেখার উপর স্থিত না, তোমার তো লাগবে একটা বিন্দু, তুমি যাকে মন চায় তাকে ধরতে পারো, কোনো সমস্যা আছে? কে কে ডাউট ফিল করতেছো যে একটাকে করলে একরকম উত্তর আসবে, আরেকটা করলে আরেকরকম আসবে? কে কে একই রকম আসবে? যারা যারা ডাউট ফিল করতেছো তারা দূরে দায় করে দেখবা। বলো তাহলে এখন তুমি বলতে পারো এটা। আচ্ছা, x1, y1 কাকে নিতে পারো? এটাকে নিবা? নিতে পারো, কোনো সমস্যা নেই। সরলরেখার সমীকরণ পাবা? অবশ্যই পাবা, নতুন কোনো কিছু শেখা লাগবে না, এটাই তোমার সবকিছু হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? বুঝতেছো তোমরা? পারবা? 8 নাম্বার 9 নাম্বার যদি পারো 10 নাম্বার পারবা? 10 নাম্বার এক্সট্রা কি করছে বলো দেখি? হ্যাঁ, বিন্দু দেওয়া নাই, তোমাকে সমাধান করে নিয়ে আসতে হবে। এটা কি বুঝছো? ওকে, গ্রেট। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের দিনের, মানে আগামী যে 22 মিনিট পড়াবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক পড়াবো। এখান থেকে 4 মার্কের যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকে আসবে, মানে 11 থেকে 16 এই পুরো টপিকটাকে স্টার্ট দাও, 2-3টা স্টার্ট দিয়ে রাখো। এটা 4 মার্কের কোশ্চেনে দেয়, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তোমরা একটু 11 নম্বর অঙ্কটা পড়বা। পড়ছো 11 নম্বর? পড়ছো? আবার পড়ো, দুইটা টপিক মিক্স করে দেওয়া আছে। আবার পড়ো। পড়ছো? আমার প্রশ্ন হচ্ছে চাইছে কি? সরলরেখার সমীকরণ চাইছে না? তো আমি 11 নম্বর অঙ্কটা তোমাকে প্রপারলি করে দেখাবো। ওকে, প্রপারলি আমি A to Z কোনো কিছু বাদ দেবো না, যা আছে সবকিছু করে দেখাবো। আমি তোমাকে বলবো যে আমরা জানি সরলরেখার সমীকরণ, বলা যাবে না? তুমি বলতে পারো যে সরলরেখার সমীকরণ আমরা জানি শোনো, এই আমরা যে নিয়মে করি এই নিয়ম ওনারা ফলো করে না, ওনারা বই আর একটা নিয়ম দেওয়া আছে ওই নিয়ম ফলো করে, ওই নিয়ম অনেক বড়, অনেক প্যারাদায়ক। এটা ওর তুলনায় অনেক গুণে ইজি, অনেক গুণে ইজি, তুমি একবার ওই অঙ্ক দেখলে বুঝতে পারবা। তো সমস্যা হচ্ছে কি, আমরা যদি প্রপারলি এটা ডিফাইন করতে না পারি, প্রপারলি বুঝাতে না পারি, তাহলে আমাদের মার্ক কাটতে পারে, 4-এর জায়গায় 3 যাইতে পারে। ওই জন্য আমরা সুন্দরভাবে সবকিছু লিখবো। কোনো অঙ্ক আমি প্রপারলি করে দিই না, কিন্তু আমি এই অঙ্ক প্রপারলি করে দিচ্ছি এই কারণে, যাতে তুমি অন্তত দেখে বুঝতে পারো যে কিভাবে করতে হবে। তাহলে বলো সরলরেখার সমীকরণ আমরা কি জানি বলো তো? তুমি কি জানো সরলরেখার সমীকরণ? তুমি একটাই জানো না, কি বলো তো? তুমি বলবা যে এটা হচ্ছে y - y1 m ইন্টু x মাইনাস কত বলো তো? x1। তো এখানে কিছু জিনিস দেওয়া নাই, আমার রেখা কত বিন্দুগামী এটা দেওয়া নাই, কত দেওয়া আছে বলো তো? তাহলে আমরা বলবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে x1, y1, এটা কত দেওয়া আছে বলো তো? এটা হচ্ছে 0, -5। কোনো সমস্যা আছে না? এবার অ্যাকচুয়াল প্রবলেম, অ্যাকচুয়াল তো সমস্যা এখানে, আমার তো ঢাল দেওয়া নাই। তুমি খেয়াল করছো? দেখো তো গতদিন কি এই ফরম্যাটে ঢাল আমরা নির্ণয় করিনি? করছি। আমি ছোট্ট করে তোমাদের এখানে একটু দেখায় দিই যে কিভাবে নির্ণয় করতাম। আমরা নির্ণয় করতাম এইভাবে, এইটা আমাদের মূল রেখা ছিল, এটার সাথে কেউ আলফা ডিগ্রি কোণ তৈরি করতো, সে এ পাশে থাকতে পারতো, সে এ পাশেও থাকতে পারতো না, বলো? তো এটা যখন ঢাল নির্ণয় করতাম তখন এটা হতো এরকম যে এটা যদি কালোটা যদি থিটা কোণ তৈরি করে আর এটা যদি আলফা হয়, এটা ঢাল হতো এরকম tan থিটা প্লাস আলফা। নিচেরটা কথা বলো তো? tan থিটা মাইনাস আলফা। এতটুকু মনে আছে তোমাদের? আচ্ছা, সুন্দর করে উল্লেখ করবো, গতদিন আমি অঙ্ক করে দিছি, আমি বলছিলাম যে এভাবে করবা, ঢাল নির্ণয় করবা। তুমি প্রথমত বলবা আর কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে। আচ্ছা, আর আমাকে বলছে যে x - y + 4 = 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। আমি বলবো যে এখানে x - y + 4 = 0 রেখার ঢাল, লেটস সে এটা ঢাল আমরা m1 অ্যাজুম করতেছি। বলো তো m1টা কত হবে? এখানে 1 হবে না? 1 হবে না?
অবশ্যই 1 হবে। আচ্ছা, এটা ঢাল হচ্ছে 1, তাহলে এটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে না, এই যে থিটা যে কোণ বলতেছিলাম বা থিটা 1 যে কোণ বলতেছিলাম, এটা তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি না যে থিটা 1 কত হবে। অতএব এক্স অক্ষের সাথে, সুন্দর করে লিখতেছি দেখো, এক্স অক্ষের সাথে x minus y plus 4 is equal 0 রেখার তৈরিকৃত কোণ, লেটস সে এটাকে আমরা বলছি থিটা 1। বলতো থিটা 1 কত আসবে? tan ইনভার্স 1। আমরা কি বলছিলাম, এটাকে অ্যাঙ্গেলে বের করে রাখবা না, ওটা ওরকম আছে ওরকম রাখবা। এবার তুমি লাস্ট কথাটা বলবা, লাস্ট কি কথাটা বলবা, যে এর সাথে, এই রেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরিকারী, 60 ডিগ্রি কোণ তৈরিকারী রেখার ঢাল ডিরেক্টলি বলে দিবা। এখন বলবা যে x minus y plus 4 is equal 0 এত রেখার সাথে সাথে কত ডিগ্রি কোণ তৈরিকারী, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ তৈরিকারী রেখার ঢাল, লেটস সে ঢালকে আমরা বলতেছি m। সমস্যা আছে তোমার কোনো? এখন বলো তো m এর মান তাহলে কত হবে? m এর মান এরকম হবে, m ইজ ইকুয়াল হবে হচ্ছে tan, কি যে বলতেছো তোমরা, tan এর ভিতরে প্রথমে কত হবে, থিটা 1 প্লাস মাইনাস আলফা না, থিটা 1 তো উল্লেখ করে রাখলাম এখান থেকে, ওটাই বসায় দাও। তাহলে তুমি বলো এরকম, থিটা 1 মানে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস মাইনাস মধ্যবর্তী কোণ আলফা না, কত ডিগ্রি এটা বলো, 60 ডিগ্রি। হচ্ছে যে 60 ডিগ্রি, এইটা তাহলে তোমার ঢাল হবে না। এটাকে তুমি হাতে করবা ডিরেক্ট ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে চাপে দেখো তো উত্তর কত আসে। প্লাস দিলে -2 -3 প্লাস একটা আসবে 2 মাইনাস রুট ওভার 3, একটা আসবে, আরটা আসবে হচ্ছে -2 মাইনাস রুট ওভার 3। দেখো তো মাইনাসে, দেখো তো অন্য আসছে কেন, হ্যাঁ আসছে, দিয়ে দেখো এটা আসবে। তোমার ওটাতে আসবে না, পয়েন্ট আকার আসবে -2 প্লাস রুট ওভার 3 আসছে একটা, আর একটা -2 মাইনাস রুট। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি কি বুঝাতে পারছি ভাইয়া? তোমার কি দরকার ছিল, তোমার সরলরেখার সমীকরণ দরকার ছিল না, সরলরেখার সমীকরণ দরকারের ক্ষেত্রে তুমি দেখলা যে তোমার বিন্দু লাগবে, বিন্দু তোমার এখানে গিভেন, সমস্যা আছে বিন্দুতে না। আর তোমার কি লাগতো বলো তো, ঢাল লাগতো, ঢাল। এই যে তোমার m এর মানটা লাগতো, m এর মান কয়টা পাইছো, তাহলে সরলরেখা কয়টা হবে, সরলরেখা কয়টা হয়েছিল, 2টা ছিল না। এবার তুমি বলবা আমার নিচে লেখার জায়গা খুব কম, আমি তারপরে তোমাকে বলতেছি কিভাবে লিখবা। তুমি বলবা যে যদি m ইজ ইকুয়াল, ধরুন আমি প্রথমে m এর মান এটা ধরে নিলাম, -2 মাইনাস রুট ওভার 3 হয়, তবে রেখার সমীকরণ হবে কি হবে বলতো, পারফেক্ট। ওখানে বসাতে বসব কিছু, তাহলে আমাদের রেখার সমীকরণ হবে এরকম, y মাইনাস y1, y1 কত আছে -5, মাইনাসে মাইনাসে +5 ইজ ইকুয়াল, m এর মান কত দেওয়া পেলাম আমরা বলতো, মাইনাস এইটা, আচ্ছা, ইন্টু x মাইনাস কত বলতো, x1 কত বলতো 0। আচ্ছা শুনো, এইখানে ভ্যালুটা বাজে একটা ভ্যালু না, এটা গুণ টুন করলে আরো বেশি ঝামেলা হবে না, তুমি এখানে রেখে দাও, এটাই একটা অ্যান্সার, কোনো সমস্যা নেই, এখানে রেখে দাও। ওকে, সহজ জিনিস হলে তুমি না চেঞ্জ করে দিতা। ভাই আর একটা পাওয়া যাবে না, m এর মান আর একটা পাওয়া যাবে না, তাহলে আমি ভাইয়া এখানে অল্প করে দেখাচ্ছি যে m ইজ ইকুয়াল, এবার তুমি নিবা -2 প্লাস রুট ওভার 3, তাহলে সরলরেখার সমীকরণ কিরকম হবে, সরলরেখার সমীকরণ কিরকম হবে, এবার তাহলে তোমার দেখতে হবে এরকম যে y প্লাস 5 আর m এর মান হচ্ছে -2 প্লাস রুট ওভার 3, x মাইনাস কত বলো তো 0। এই দুটো হবে অ্যান্সার। আমি একদম প্রপারলি A to Z যা যা করা দরকার সব করে দিছি। এখন তোমরা সাফার করবা কিভাবে দেখো। সত্যি বলতে আজকে আমরা নতুন শিখছি কি জানো, জাস্ট এখানে বসানো, বাদ বাকি সব কিছু তোমাকে আমি আগে থেকে পড়ে রাখছি, বুঝো। আমি যদি আর একটা অঙ্ক না করে দিই, আমি সব অঙ্ক বলে দিতে পারবো যে ভাই এই অঙ্ক করে আসছো, দেখো ঢাল আছে, এবং আগের দিনের অঙ্ক আর আজকের অঙ্ক সেম, এগুলো কোশ্চেন তো আমার হাতেই তৈরি করো না, এই সমস্যাটা হয়। এই অঙ্ক ভালোভাবে উঠায় নাও, আর তোমরা অবশ্যই সিরিয়াসলি অঙ্কটা করো, পুরা সরলরেখা করে যা দেখবা যে এখান থেকে কোশ্চেন দিছে, তখন বুঝতে পারবা। সময় খুব কম, তোমরা একটু করো দ্রুত।
আমার কালার পাই কোন খাতা? আমি যে হোমওয়ার্ক জমা দিয়েছি ও খাতা দেয়নি? রিয়ান, রাতুলের খাতা কি এখানে? হ্যাঁ, দেখতেছো নাকি তোমরা? তোমাদের আজকে একটা ফাইল জানি, এই একটা কাজ করবা। আচ্ছা 6 থেকে মানে আজকে থেকে যে শিটগুলো আছে এগুলো আলাদা ফাইলে রাখবা। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? প্রপারলি যদি কোনো স্টুডেন্ট নোট করে তাহলে তার এতগুলা হোমওয়ার্ক হয়ে যাওয়া উচিত এত নেই। কারণ তোমরা যারা করোনি তাদের তো এতগুলো হবে না, এবং তোমরা এগুলো যেন সাফার করবে কখন জানো? আরো যখন শেষ হবে না, দেখবা ফার্স্টে যখন শেষ হয়ে গেছে তখন মনে করবে যে তোমার সরল লেখা করো নাই, এবং তখন তুমি একটা শিট করার সময় পাবা না, তখন ধৈর্য থাকবে না তখন। একটু দ্রুত উঠাও। বুঝিনি, সরল লেখার না, ঢালের মান ইনফিনিটি হলে। হ্যাঁ, tan ইনভার্স ইনফিনিটি। আচ্ছা বলো তো tan কত ডিগ্রির মান ইনফিনিটি হয়? 90 ডিগ্রি। তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বই কোনটা কিনবো? যেটা ভালো লাগে, যেটা দেখে ভালো লাগে কিনে নাও একটা। আমি কেতাব স্যারের বই কিনছিলাম না, আমার ওই উপরের যে কাভার দেখে ভালো লাগেনি, তাই পরে একদিন বই খুলে দেখছি কেতাব স্যারের বই, দেখলাম যে এখানে এমন কিছু জিনিস আছে যেটা আমি ওই বই পাইনি। পরে যে আমি কেতাব স্যারের বই কিনছি। কেতাব স্যারের বই আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি 2 বার কিনছি, মানে 2 সেট কিনছি। নতুন এডিশন বেরিয়েছে আবার কিনছি। কিনতে পারো, যেটা মন চায় কিনতে পারো, কোনো সমস্যা নাই। যেটা তোমার ভালো লাগে কিনলে হলো একটা। আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আলাদা করে করাচ্ছি না, তোমার প্যারা নাই। কেতাব স্যারের বইতে 2-1টা কোশ্চেন এক্সট্রা দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তুলে নেওয়া যাওয়া, যে জন্য ছেলেমেয়েরা পড়তে চায়। আমার লাগবে না তো, আমি তো পুরো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়াচ্ছি না। বই লাগবে। ধরো না কোনো একটা টপিক তোমাকে আমি এখনো পড়ালাম, আমি কি তোমাকে টপিক বাংলা লিখে দিলাম যে ভাই এটার সাথে কোন তৈরি করছে, এই করছে, এই করছে? এটা তো লিখে দিইনি, তুমি আমার থেকে পড়লা চলে গেলা, তুমিও খাতা লেখনি। কিন্তু বই থাকলে হয় কি, ওই টপিকটা তুমি ওখানে লিখা পড়তে পারো, ওই জন্য টপিকগুলো ভালোভাবে মনে হতে আত্মস্থ হয়, এই আর কি। তাছাড়া অন্য কোনো কারণ না। যদি বলো প্রশ্ন নিব, মানে প্রশ্নের দরকার এই জন্য আমি বই কিনবো, দরকার নাই। প্রশ্ন আমরা যথেষ্ট তোমাকে সাপ্লাই দেবো, সমস্যা নাই, কিন্তু টপিকের জন্য বই কেনা দরকার। হ্যাঁ, থিওরি দিক থেকে যে কোনো বই তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে সিস্টেম ভালো লাগে, কেতাব স্যার দেখতে পারো। আপাতত একটা কিনো, একটা কিনে শেষ করো, তারপর আরেকটা কিনো। ভাই যদি অঙ্ক বুঝতে না পারো আমাকে বলো, আমি সব মিশিয়ে দেবো, এই অঙ্ক আবার করে দেবো। কিন্তু এটাই 4 মার্কের জন্য দিবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই জন্য ছেলেমেয়েরা সাফার করে। হ্যাঁ, বাস্তব কথা, সিরিয়াসলি বলতেছি। তুমি কি এই টপিক গতদিনে এই টপিক বুঝছিলা? দয়া করে যারা যারা তোমরা আজকে অঙ্ক করে নিয়ে আসেনি, ভাইয়া তোমরা কাজ কি শুনো, তুমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করো না, তুমি শুরুই করবে 11 থেকে। তুমি এটা আমাকে করে নিয়ে এসে দেখাও, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া তুমি কাজ করতে পারবে না। 12 নম্বর করবা, 12 নম্বর একই অঙ্ক, সেম। জাস্ট তোর মাসল মেমোরি বিল্ড করার জন্য আমরা অঙ্কগুলো দিছি, তুমি পারো, তোমার জন্য আত্মস্থ হয় সবকিছু। ওকে, 13 নম্বরটা দেখো তো, সেম, বাট এখানে বিন্দু দেওয়া নাই, খেয়াল করছো? 2টা রেখা সেট বিন্দু বের করতে বলছে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, দেখো নি তোমরা? ওকে, আর বাদ বাকি প্রসিডিউর সেম না? গ্রেট। আচ্ছা 14 নম্বর দেখো, এটা আরো সোজা, x = 0 y = 0 রেখা সেট বিন্দু কত? ওকে, পারবো না? আচ্ছা 15 নম্বরটা আমি একটু করে দিচ্ছি তোমাদের, কারণ 15 নম্বরে দেখো 30 ডিগ্রি 40 ডিগ্রি কোণ না দেখি দিছে বলো তো, tan ইনভার্স হাফ দিছে না? ওয়েট, আচ্ছা tan ইনভার্স হাফ ওটাও একটা কোণ না, তাহলে ভয় কিসের? আমি এখানে এডিট করে দিচ্ছি। ধরো এটা এখন 15 নম্বর হয়ে গেছে, অ্যাডভান্টেজ নিচ্ছি। ধরো এটা এখন 15 নম্বর হয়ে গেছে, সরলরেখার সমীকরণ এটা না দেওয়া আছে, বিন্দু কত দেওয়া আছে বলো তো? ও আরো অসাধারণ, আরো সুন্দর লাগতেছে, এটা 0,0। আর কোন রেখার কথাবার্তা বলতেছে একটু খেয়াল করে দেখো তো,
3y is equal to 2x। আচ্ছা ঠিক আছে, লেখা দিচ্ছি। লেখা হচ্ছে 3y is equal কত বলতো 2x। বলতো ঢাল কত 2/3 না, এটা আবার পার করে দিলে তো ঢাল পেয়ে যাবে y equal to mx plus c টাইপের। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা তাহলে x অক্ষের সাথে এই যে আমাদের রেখাটা কত রেখা বলতো 3y is equal to 2x, আমাদের রেখাটা কত ডিগ্রি কোণ তৈরি করবে বলো দেখি? tan ইনভার্স, তুমিও তো ধরা খাবা আমাকেও ধরা খাওয়াবা। এখানে তাকাও ভাই, এখানে তাকাও, বাংলা পড়ো। x অক্ষের সাথে এই রেখা কত ডিগ্রি কোণ তৈরি করবে? tan ইনভার্স m না, বুঝছেছো? আচ্ছা এখন এই রেখার সাথে আমাদের 3y is equal to 2x, এই রেখার সাথে কত ডিগ্রি কোণ বলছে বলো দেখি? এইবার 60 এর পরিবর্তে এবার বলছে কত বলো তো? tan ইনভার্স হাফ। এই tan ইনভার্স হাফ কিন্তু একটা কোণ, তোমরা কি এটা বুঝো? বুঝো কিছু একটা ডিগ্রি আসবে তো। আচ্ছা এত কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল কত হবে? এবার তাহলে আমাদের এডিট করা লাগবে। কি এডিট করা হবে বলো দেখি? এগুলো সব এডিট করে দেওয়া লাগবে। তাহলে tan ইনভার্স থাকবে কত বলো তো 2/3 প্লাস মাইনাস tan ইনভার্স কত বলো তো হাফ। এটা ক্যালকুলেটর একটু ট্রাই করে দেখো তো ঢাল কত আসে। একবার প্লাস দাও একবার মাইনাস দাও, করো করো। তুমি ক্যালকুলেটর চেঞ্জ করতে পারছো? তোমাদের ওই যে 100 ms বা ওই টাইপের যে ক্যালকুলেটর আছে ওগুলাতে এগুলো উত্তর আসে না। √3 √2 প্রথমটা কত আসছে? 7/4। পরেরটা কত আসছে? 1/8। পরেরটা আসছে 1/8 আসছে। এগুলো গতদিন অঙ্ক ছিল না ওখানে? তার মানে শোনো কি, শোনো অ্যাকচুয়ালি বই অঙ্ক দেওয়া ছিল এইটা। আমি কি করছি, আমি এক্সট্রা করে তোমাকে ঢালের টপিক পড়াইছি যেন বিষয়গুলো ইজি হয়। তখন আমি এখান থেকে কোশ্চিন তুলে নিয়ে যাই, ওই কোশ্চিন তৈরি করছিলাম। বিষয় হচ্ছে এরকম, ওই কোশ্চিন ছিল না, ওই কোশ্চিন কোনো জায়গাতে নাই, কোশ্চিন অ্যাকচুয়ালি আছে এটা। বাট তোমাকে আমি পড়াইছিলাম ঢালের টপিক কেউ এভাবে পড়ায় না। আমি ইচ্ছা করে পড়াইছিলাম যেন তুমি প্রপারলি বুঝো বিষয়গুলো, আর তোমরা ওই অ্যাডভান্টেজ নিতে পারলে না। ভাইয়া আমি আর সমীকরণ বের না করে দিই, পারবা তো? বুঝতে পারছো তো? আচ্ছা লাস্ট একটা অঙ্ক 16 নাম্বার, এটা আমরা করে দিচ্ছি, এটা আমি প্রপারলি করে দিচ্ছি। একটু পড়ো তো 16 নাম্বার অঙ্কটা, অসাধারণ একটা অঙ্ক। এই অঙ্ক ইঞ্জিনিয়ারিং আসছিল, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে দেখতে হবে। রিটেন দেখো তো অঙ্কটা বুঝতে পারো কিনা। এ শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ দেওয়া হচ্ছে, এটা এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। দেখো তো বুঝতে পারো কিনা। আমি একটু চিত্র আঁকাই, তোমরা একটু মনোযোগী হও, লাস্টের 2 মিনিট অঙ্ক দেখে চলে যাও। 16 নম্বর অঙ্ক হচ্ছে এটা। তোমার একটা বর্গ আছে বুঝছো? তোমাদের আমি রম্বস আকার ঘটনা বলছিলাম, তোমরা মনে রাখতে পারো না। এইটা হচ্ছে তোমার সেই এ শীর্ষ, কত দেওয়া আছে? এ শীর্ষ 1,2। এইটা হচ্ছে তোমার 1,2 এ শীর্ষ, এবং এই কর্ণের সমীকরণ কত দেওয়া আছে বলতো? এই নীল কর্ণের সমীকরণ কত দেওয়া আছে? এইটার সমীকরণ দেওয়া আছে হচ্ছে এরকম 3x মাইনাস হচ্ছে 4y মাইনাস 6 ইজ ইকুয়াল হচ্ছে 0। প্রশ্ন হচ্ছে এই এ শীর্ষগামী কয়টা বাহু পাওয়া যাবে? দুইটা। একটা বাহু হচ্ছে এই যে এইটা, আর একটা বাহু কোনটা বলতো? এইটা। প্রশ্ন হচ্ছে এদের সমীকরণ বের করা লাগবে, পারবা? এবার আমাকে কথা বলো, সকাল থেকে পড়াচ্ছি। প্রশ্ন হচ্ছে যে সরলরেখার সমীকরণ বের করতে হলে কি কি লাগে? একটা হচ্ছে ঢাল, আর একটা হচ্ছে ওই রেখার উপস্থিত বিন্দু। এই দুই রেখার উপস্থিত বিন্দু এটা না, তাহলে বিন্দু তুমি x1, y1 এটা তুমি পাইছো কত বলো তো? 1,2। এখন নেক্সট ঝামেলা, একে ঢাল বলে দেওয়া আছে? ঢাল সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া আছে না? কিন্তু তুমি জানো কি রেখা দেওয়া আছে? তুমি এটা জানো কি যে বর্গের কর্ণ বাহুর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 45 ডিগ্রি কোণ তৈরি করে। এটা জানো না তোমরা? জানা দরকার। এই কোণটা কত বলতো? 45 ডিগ্রি। আবার এই কোণটা কত বলতো? 45 ডিগ্রি। তাহলে আমাদের ওই কনসেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে না যে একটা রেখার সাথে আর একটা রেখা 45 ডিগ্রি কোণ তৈরি করছে। কয়টা রেখা হতে পারে? দুইটা, একটা উপরে একটা কত বলতো নিচে। তাহলে আমাদের তো ডিরেক্টলি উত্তর আসবে, আমাদের তো ঢাল, আমাদের যে লাল রেখার যে ঢাল, লাল কালারে দেখি, এই ঢালটা তো এরকম হবে যে tan
তাহলে প্রথমে আমাকে এ রেখার বের করে নেওয়া লাগবে না কোন এক্স অক্ষের সাথে, তাহলে বলবো এরকম ভাবে যে tan ইনভার্স ঢাল কত রে 3/4 প্লাস মাইনাস মধ্যবর্তী কোণ কত 45 ডিগ্রি। চলো উত্তর বুঝতে পারছো? আমি সবকিছু তোমরা বুঝতে পারছো? প্রত্যেকটা অঙ্ক করে আসতে পারবা? ঠিক আছে। আচ্ছা আজকে কি বার বলো? ওয়েট শোনো, আজকে বুধবার, তোমাদের ফ্রাইডে অফ থাকবে। ওকে, ফ্রাইডে হচ্ছে অফ। শোনো শোনো, খুশি হয় না? আর শনিবারে স্যাটারডেতে তোমাদের একটা এক্সাম থাকবে। এক্সামটা কিসের আমি বলি শোনো। তোমার ম্যাট্রিক্স পড়া হচ্ছে না? ম্যাট্রিক্সের আমরা হচ্ছে একটা এক্সাম নিছিলাম, ওটা হচ্ছে কি বলো বোর্ড টাইপের। আর একটা এক্সাম আমরা নিবো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপের। ওকে, ওইটা এই দিনে হবে। তোমরা আর একটা চ্যাপ্টার ফাইনাল শনিবারে কি তোমাদের আমরা এক্সট্রা ক্লাস নেই? নিলে নেবো রবিবারে। শনিবার তোমাদের ব্যাচ টাইম আছে না? ব্যাচ টাইমে আসবা, তার মানে 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে, বুঝছো? সবকিছু থাকবে। ইঞ্জিনিয়ারিং মানে কি তুমি বুঝো না? বুঝতে পারনি? আচ্ছা সিলেবাস কি তোমার বলো দেখি। সিলেবাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাট্রিক্সের যে কোশ্চেনগুলো আছে না, ওগুলাই। একটা কোনো চেঞ্জ করবো না, কোনো কিছু থাকবে না। যা ওখানে যা পড়ে আসছো ওখানে এখানে তুলে রাখবো। এমসিকিউ আর রিটেন, মানে এমসিকিউ কিছু থাকবে, রিটেন কিছু থাকবে। ওকে, যাও ভালো থাকো। না উইকলি না, উইকলি পড়ার মতো আমাদের সব হয়নি দেখো।